থাকছে আমার আজকের আয়োজনে। আমি খুব স্বাভাবিকভাবেই আপনার সাথে কথা বলতে চাই ডাকসু, তারপর জাকসু, এরপরে রাকসু নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনগুলো, নির্বাচন ফলাফল, নির্বাচনের একটু বিস্তারিত বিষয়ে কথা বলতে চাই। শুরু করব একটা আহ, অভিযোগ ডাকসু নির্বাচনের পরে বিশেষ করে যেটি এসেছে। মির্জা আব্বাস সহ বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেছেন যে শিবির ছাত্রলীগের সাথে তলে তলে আঁতাত করে তাদের ভোটটা শিবির পেয়েছে। এই অভিযোগের, এবং তিনি ছাড়া আসলে বিএনপির অনেক সিনিয়র নেতারা এরকমটা বলেছেন, এই অভিযোগের সত্যতা কতটা, প্রশ্নটা যদি এভাবেও করি যে ছাত্রলীগ বা তাদের সমর্থকদের ভোট নিয়ন্ত্রিত এটি যদি নির্বাচনের প্রমাণ মাধ্যমে করে কিন্তু সেটি তাদের জনগণের প্রমাণিত ম্যান্ডেট হচ্ছে। নেই, পক্ষান্তরে এটিও কি প্রমাণ করে তাহলে জামাত বা শিবিরেরই জনগণের মানে ম্যান্ডেট আছে, কারণ তারা তো আবার ভূমিধস জয় পাচ্ছে ডাকসুতে। আপনি যেহেতু বলছিলেন যে তারা পারে নাই, অতএব তাদের যে জনপ্রিয়তা নাই বা ম্যান্ডেট নেই সেটি প্রমাণিত হয়েছে, তাহলে শিবিরের এই জয় জয়কার তাদেরও ম্যান্ডেট প্রমাণ করছে কিনা, এটি প্রশ্ন। হ্যাঁ, এটি এটি আমি কিন্তু এটি রেখেই বলছি যে তাদের নিয়ন্ত্রিত নির্বাচন, প্রহসনমূলক নির্বাচন, এই মানদণ্ডগুলো অক্ষুণ্ণ রেখে আমি এই কথাগুলো বলছি। এখন দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে ছাত্র শিবিরের এই নির্বাচনী বিজয়, তারা যেটি বলছে ল্যান্ডস্লাইড বলার চেষ্টা করছে, এটির পেছনে অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে। এটি আমি সরলীকরণ করে কোন উত্তর দিব সেটাই মনে করি না। এক হচ্ছে যে আপনি যদি রাজনীতিটা দেখেন, ছাত্র শিবিরের রাজনৈতিক স্টাইলটা যদি দেখেন, এক হচ্ছে অনুপ্রবেশের রাজনীতি, আপনি যেটি বলেছেন আমিও সেটি স্বীকার করেছি। আরেকটি হচ্ছে যে এই ওয়েলফেয়ার পলিটিক্স এর নাম করে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা, প্রতারণার আশ্রয় গ্রহণ করা, এবং এই বিষয়গুলো রয়েছে। আরেকটি হচ্ছে যে আপনি এই নির্বাচনে মূলধারা ছাত্র সংগঠনগুলো তাদের যে বাংলাদেশ ছাত্রলীগ যেখানে নির্বাচনের বাইরে রয়েছে, এর বাইরে মূলধারার ছাত্র সংগঠনগুলো হিসেবে যারা এসেছে, তারা যে শিক্ষার্থীদের কাছে বিকল্প হিসেবে আসতে পারেনি, স্বতন্ত্র ধরে রাখতে পারেনি, শিক্ষার্থীদের আস্থা ধরে রাখতে পারেনি, এটি একটি বিষয় রয়েছে। আরেকটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আপনি সর্বশেষ নির্বাচনে 25টি পদের মধ্যে 23টি পদে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বিজয়ী হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা না থাকার কারণে যে ধরনের সাংগঠনিক শূন্যতা তৈরি হয়েছে, যে ধরনের শিক্ষার্থীদের মধ্যে বিকল্পহীনতা তৈরি হয়েছে, যেটির একটি প্রতিফলন আপনি দেখতে পাবেন যে স্বতন্ত্র প্রার্থীর জয় জয়কার এবারের নির্বাচনে। আপনি যদি দেখেন যে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু নির্বাচনে এমনকি মূলধারা ছাত্র সংগঠনগুলোর তুলনায় তারা ভালো ফলাফল করেছে। আপনি যদি দেখেন যে তারা 4,000, 5,000, 6,000 ভোট পেয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছে। আপনি দেখেন যে এই রাজনীতির প্রতিও কিন্তু তারা এক ধরনের প্রত্যাখ্যান তারা দেখিয়েছে, এবং ছাত্র শিবির তাদের যে অভ্যন্তরীণ নেটওয়ার্ক, তাদের যে সাংগঠনিক কৌশল রয়েছে, এবং সেটির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ব্যবহার করা, এটির যোগফল হচ্ছে ছাত্র শিবিরের এই নির্বাচনগুলোর ফলাফল নিজের মতো করে বের করে নিয়ে আসা। আমি এভাবেই বলবো যে বের করে নিয়ে আসা অনেকগুলো ফলাফলের, অনেকগুলো কৌশলের, এবং তাদের কৌশলটা কাজে গত 12 দিয়েছে। মাসের বাস্তবতা, রাজনীতি তো সেটির কৌশলই ফলাফল থাকে, হিসেবে তাদের তারা কৌশলটা এসেছে। কাজে দিয়েছে, তাই নয় কি সাদ্দাম? আমি সবগুলো ফ্যাক্টরকে একসঙ্গেই বলবো। এক হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা, বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে সাংগঠনিক শূন্যতা, মূলধারার ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের আস্থা হিসেবে, প্রতিফলিত হিসেবে নিজেকে প্রমাণিত করতে না পারা, তাদের দীর্ঘদিনের প্রস্তুতি, তাদের অর্থায়নের রাজনীতি, এবং এই ছাত্র রাজনীতি এবং বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাস কেন্দ্র করে তাদের যে ইকোসিস্টেম, তাদের কোচিং নির্ভর ছাত্র রাজনীতি, তাদের আর্থিক সহযোগিতা রাজনীতি, এটির মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক ভাবে প্রভাবিত করার চেষ্টা করা, জামায়াতের পুরো নেটওয়ার্ক ব্যবহার করা, এবং এটির মাধ্যমে ওয়েলফেয়ার পলিটিক্স এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করা, এবং ভর্ণিতার আশ্রয় গ্রহণ করা, প্রতারণার আশ্রয় গ্রহণ করা। আপনি বিশ্বাস করেন এক ধরনের উগ্রবাদী রাজনীতিতে, বিশ্বাস করেন ধর্মীয় রাজনীতিতে, অথচ আপনি শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, আপনি এক ধরনের লিবারেলিজমের তকমা, উদার রাজনীতির তকমা নিয়ে আপনি যাচ্ছেন। আপনি বিশ্বাস করেন নারীদেরকে গৃহবন্দী করার ক্ষেত্রে, নারীর পোশাকের স্বাধীনতা আপনি বিশ্বাস করেন না, অথচ আপনি যখন যাচ্ছেন তখন আপনি নারীর স্বাধীনতার কথা বলছেন। তো একটি নির্বাচনে বিভ্রান্ত করা সম্ভব, কিন্তু আমি মনে করি যে এটি আসলে আলটিমেটলি এটি ফলাফল দেবে না। শিক্ষার্থীরা এটির বিরুদ্ধে সচেতন হবে, রাজনৈতিক ভাবে জবাব দেবে, নারীরা আমাদের রুখে দাঁড়াবে, কারণ এই ছাত্র শিবির নির্বাচনে বিজয়ী হয়েছে। মোরাল পুলিশিং তারা ক্যাম্পাসে বাড়ানোর চেষ্টা করবে, শিক্ষার্থীদেরকে ধর্মীয় ভাবে ব্যবহার করার চেষ্টা করবে, এবং সেটির মাধ্যমে আমাদের সমাজের গতিটাকে পশ্চাৎবর্তী করার চেষ্টা তারা করবে, এবং এটির মাধ্যমে আলটিমেটলি শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে, জবাব দেবে, এবং সাধারণ শিক্ষার্থীরা নিজের মতো করে ফয়সালা করবে, এটি আমি বিশ্বাস করি। শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে, জবাব দিয়ে, ভবিষ্যৎ মানে ফিউচার টেন্সে বলছেন। যা দেখলাম এখন তাতে দেখা যাচ্ছে ভোটার 39,874, তার মধ্যে 29,821 জন ভোট দিয়েছেন, মানে বেশ ভালো সংখ্যক ভোট স্মরণকালের মধ্যে, এটা আমি বলছিলাম যে ভালো ভোট পড়েছে। একটু একটু আসি যে জাকসু নির্বাচনে যিনি নির্বাচিত হলেন ভিপি, তাছাড়া আবার ওই বাকি সব প্যানেলে শিবিরের জয় জয়কার, হয়তো কিছু দু একটা স্বতন্ত্র, আর বাকি সবে শিবিরের জয় জয়কার। জিতু হলেন ভিপি, তিনি সাবেক ছাত্রলীগার, এবং তিনি গণ অভ্যুত্থানের সময় ছাত্রলীগ ছেড়ে এসেছেন, ছাত্রলীগের মারও খেয়েছেন তিনি। তার সাথে কি এখন আপনাদের যোগাযোগ আছে ছাত্রলীগ হিসেবে? দেখুন, একটি মজার কথা হচ্ছে যে সে হয়তো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি এই নির্বাচনে তদারকি দায়িত্ব থাকতো, তার হয়তো প্রার্থিতা থাকতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মানদণ্ড অনুসরণ করেছে, কারণ ছাত্রলীগের কর্মী হওয়ার কারণে তারও প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ার কথা। আর আমরা এখন যেটি না, তিনি করছি, তো গণ আমরা অভ্যুত্থানে ছাত্র সক্রিয়ভাবে সংগঠন, অংশগ্রহণ করেছেন। না ছাত্রলীগের পত্রিকা তার রয়েছিল, হুম। ছাত্রলীগের সবাই পত্রিকা তো রয়েছে ছাত্রলীগে ছিল, সাংগঠনিকভাবে এখন বাংলাদেশ ছাত্রলীগে তো ছাত্রলীগের। সবাই গুপ্ত হিসেবে সবাই দেখলাম, শিবিরের সবাই, এনসিপির অনেকেই ছাত্রলীগে উল্লেখযোগ্য নেতারা। সে কারণেই তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একই মানদণ্ড তো সবার ক্ষেত্রে অনুসরণ করা যারা আসলে হচ্ছে। ওই গণ তো আমরা অভ্যুত্থানে প্রমাণ করে আসতে পেরেছে তারা ছাত্রলীগ থেকে বাদ হয়ে গেছে, আর যারা গণ অভ্যুত্থানে ঠিক প্রমাণ করতে পারেনি তারা মানে ছাত্রলীগ হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। এটাই মনে হয় মানদণ্ড, এই আপাতত সার্টিফিকেটটাই তাই তারা মনে হয়। দিচ্ছে। জি। যখন 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 আপনার সামাজিক বিশ্বাস, যখন আপনার রাজনৈতিক বিশ্বাস, আপনার তো আন্দোলন করার অধিকার আছে, আন্দোলনের বিপক্ষে যাওয়ার অধিকার আছে, এটা তো আপনার নাগরিক স্বাধীনতা। আপনি যখন সার্টিফিকেট দিচ্ছেন, তার মানে সমাজটাতে মোটামুটি একটা ধরনের ফ্যাসিস্ট বন্দোবস্ত প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেটির কিন্তু একটি প্রমাণ যে আপনি সেই সার্টিফিকেটটা তারা দিবে, সেই সার্টিফিকেটটা দেওয়ার পরে আপনার রাজনৈতিক অধিকার আছে, সেই সার্টিফিকেটটা দেওয়ার পর আপনি বিরোধিতা করতে পারবেন, সেই সার্টিফিকেটটা পাওয়ার পরে আপনি প্রার্থীতে অংশগ্রহণ করতে পারবেন। তো আপনি যেটি বলছিলেন সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা রয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এখন আমরা যোগাযোগ রক্ষা করি, এবং শিক্ষার্থীদের পাশে থাকা, তাদের ঐক্যবদ্ধ করা, এমনকি প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। আমরা অবশ্যই একটা বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য গড়ে তোলার জন্য আমরা কাজ করছি, যেন গণতান্ত্রিক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের অঙ্গীকারের বাংলাদেশ, এই ব্যাপারে মোটা দাগে যেন ছাত্র সংগঠনগুলো একমত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করার চেষ্টা করছি। কারণ আমরা মনে করি যে মৌলবাদ প্রতিবাদ করা, মৌলবাদ প্রতিরোধ করা, সেটির জন্য আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে। এবং বাংলাদেশে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ে যে ধরনের আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু পার্টি অফিসে পরিণত হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অনেকটা, যেখানে শিক্ষার্থীদেরকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টাটি আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। তো যে কারণে অবশ্যই, এবং আপনি যদি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, যেটি নিয়ে সবাই কম বেশি সমালোচনা করে, সেটি নিয়ে অবশ্যই আমার জায়গা থেকে সমালোচনার জায়গা রয়েছে। সেটি নিয়েও যদি আমরা কথা বলি যে এই নির্বাচনকে কেন্দ্র করে লেজুর ভিত্তিক রাজনীতির যে প্রদর্শনী, যেটিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না বলেছে, রেড কার্ড দেখেছে, সেটির বিরুদ্ধে তারা কণ্ঠস্বর উপস্থাপন করছে। অথচ আপনি দেখবেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের যে জেলা নেতৃবৃন্দ, বিএনপির যে জেলা নেতৃবৃন্দ, তারা কিন্তু শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করার চেষ্টা করছে, শিক্ষার্থীদের অভিভাবকের কাছে যাওয়ার চেষ্টা করছে। বিরুদ্ধে কথা হয়েছে, কিন্তু কখনো এটা প্রতিফলন হয় নাই। আগেও আমরা দেখতাম ছাত্রলীগের কমিটি করে দেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা, এই বিষয়গুলো আমরা দেখতাম। অতএব লেজুর ভিত্তিক এটি সমালোচনা হলেও এখান থেকে কখনোই বের হয়ে আসা হয় নাই। আপনি অনেক সমালোচনা, নিজেদের আত্মসমালোচনার জায়গাটা করছিলেন, সাধুবাদ আপনাদের। কিন্তু সেই প্রসঙ্গে আমি আরেকটু জিজ্ঞাসা করি, ভারতীয় এমপি, প্রভাবশালী রাজনীতিবিদ শশী থারুর, তিনি শিবিরের এই জয়ে তিনিও একরকম উদ্বেগ প্রকাশই করছেন, এবং তিনি বলছেন যে মূলধারার যে রাজনৈতিক দলগুলো, আপনিও এরকম একটা ইঙ্গিত দিচ্ছিলেন, আওয়ামী লীগ, বিএনপি, বা তাদের আসলে করাপশন, তাদের অনিয়ম, দুর্নীতি বা অপকর্মের কারণে এই এই শিবিরের এমন জয় জয়কার, মানুষ এভাবে তাদেরকে বেছে নিচ্ছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? মৌলবাদী শক্তির যদি উত্থান হয়, সেটি তো সার্বিকভাবে আমাদের আঞ্চলিক নিরাপত্তা বলি বা বৈশ্বিক নিরাপত্তা বলি, সেটির জন্য তো অবশ্যই একটি সংশয়ের জায়গা রয়েছে, সংকটের জায়গা রয়েছে, এবং যে কোনো আন্তর্জাতিক নাগরিক কিন্তু এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করবে। শুধুমাত্র সেটি কেন, বাংলাদেশে যারা সিভিল সোসাইটির প্রতিনিধি রয়েছেন, তারাও কিন্তু হয় বিস্মিত হয়েছেন, না হলে চিন্তিত হয়েছেন, না হলে উদ্বিগ্ন হয়েছেন ফলাফলটি নিয়ে। এবং আপনি যখন মূলধারা রাজনীতির যে দুয়ারটি রয়েছে, সেটি যখন আপনি বন্ধ করে দিবেন, আপনি যখন রাজনীতির পজিটিভ কম্পিটিশনটি আপনি যখন বন্ধ করে দিবেন, আপনি যখন গণতান্ত্রিক প্রতিযোগিতাকে আপনি যখন বন্ধ করে দিবেন, তখন কিন্তু রাজনীতিতে স্বাভাবিকভাবে ডানপন্থী শক্তির উত্থানের একটি সুযোগ তৈরি হবে। তো সেটি নিয়ে তো সংশয়ের জায়গা অবশ্যই রয়েছে। এবং বাংলাদেশে আজকে দেখুন যে বাংলাদেশে যখন আজকে একটি সিকিউরিটি লেস, ললেস রাষ্ট্রে যখন পরিণত হয়েছে, জনগণের ম্যান্ডেট, আপনি যখন সার্বিকভাবে গোটা বাংলাদেশের রাজনীতিতে যখন আপনি জনগণের প্রতিনিধিত্ব নেই, তখন কিন্তু এই অন্ধকারের শক্তিগুলো, এই আপনাদের ব্যর্থতা, আপনাদের অপকর্ম, মানে মূল যে দলগুলো, প্রতিষ্ঠিত দল, তাদের ব্যর্থতা এবং অপকর্মের কারণেই এখন তাদের উত্থান করছে, মানে শিবিরের উত্থান করছে বা জামাতের উত্থান করছে, বিস্তার করছে। আমি সেটি মনে করি না। আমি প্রথমত যদি মনে করি, আপনি যদি বাংলাদেশে কম্পিটিটিভ ডেমোক্রেসি চালু করেন, আপনি যদি বাংলাদেশে পজিটিভ ডেমোক্রেসি চালু করেন, এবং বাংলাদেশের মানুষকে যদি আপনি বাছাই করে নেওয়ার স্বাধীনতা দেন, বাছাই করে নেওয়ার স্বাধীনতার অর্থ এটি নয় যে আপনাকে আমি 5 জন ঠিক করে দিলাম, এই বৈধ 5 জনের মধ্য দিয়ে আপনাকে নির্বাচিত করে নিতে হবে। আপনি যদি উন্মুক্ত করে দিয়ে এটা তো আপনারাই শিখালেন, যদি এটা হয়ে থাকে, এটা শিখালেন তো আপনারাই, তাই না? 24-এ কি করলেন নির্বাচনে, জাতীয় নির্বাচনের কথা যদি বলি, আওয়ামী লীগ আপনার মূল দল না। 24-এর নির্বাচন তো উন্মুক্ত ছিল। 24-এর নির্বাচন কি বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করতে আইনগত কোনো বাধা ছিল, রাজনৈতিক কোনো বাধা ছিল, সাংগঠনিক কোনো বাধা ছিল? কোনো বাধা তো ছিল না। অথচ এবার 25-এ সেটি বাধা রয়েছে। অতএব বিষয়টি কিন্তু এক না। আপনি কি আওয়ামী লীগ উন্মুক্ত রেখেছেন?
আপনি কি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগটা করে দিচ্ছেন? আপনি তো দিচ্ছেন না। আপনি নিবন্ধন বাতিল করেছেন, বিএনপি নিবন্ধন কি বাতিল হয়েছে? বিএনপি তো মানে এখন আওয়ামী লীগকে আইনগতভাবে বাধা দেওয়া হচ্ছে, আর তখন আসলে 18তে নির্বাচন করে তারা দেখেছে যে ভোট করে আসলে লাভ হয় না, আইনগত কোনো বাধা নেই, ভোটে আসো কিন্তু ভোটে আসলে জিততে পারবা না তোমরা, এরকম একটা বিষয় তো স্থাপিত হয়ে গিয়েছিল। 18 ভোটে তো তারা প্রমাণ পেয়েছে যে তাদের আসলে ভোট করে লাভ হবে না। দেখুন 2018 সালের নির্বাচনে আপনি দুপুরবেলা বিএনপির তৎকালীন মহাসচিবের স্টেটমেন্ট যদি দেখেন, তিনি সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচনের ফলাফল নিয়ে। অবশ্যই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আমি মনে করি যে আমাদের অবশ্যই একটা রিভিজিট রিচিং করার জায়গা রয়েছে, যাতে করে জনগণের রায়ের সত্যিকারের প্রতিনিধিত্ব হয়। কিন্তু আমরা মনে করি যে আজকে বাংলাদেশের সেই যে জায়গাটিতে আমাদের ত্রুটিপূর্ণ গণতন্ত্র যতটুকু এগিয়েছে, আজকে বাংলাদেশে খোল লঞ্চে বদলে দিয়ে আমাদের গণতান্ত্রিক পথটিকে সম্পূর্ণ রুদ্ধ করে দেওয়া আপনাদের হাতে যখন দায়িত্ব থাকলো বা আপনাদের প্রভাবটা যখন ছিল, তখন খোল নলচে অন্যদিকে বদলাতে থাকলেন। এখন আপনারা প্রত্যাশা কিভাবে করছেন যে খোল নলচে বদলে যাবে এবং যথার্থ হবে? মানে এই প্রত্যাশাটা আপনারা ঠিক যথার্থ আপনাদের জায়গা থেকে কিভাবে করতে পারেন? হ্যাঁ, অবশ্যই আমরা করি, কারণ আমরা বিশ্বাস করি যেটি, সেটা হচ্ছে যে গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা সবারই রয়েছে। এটা রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদের রয়েছে, সামাজিক সংগঠন, নাগরিক হিসেবে আমাদের রয়েছে। বাংলাদেশে রাজনীতি করি আমরা, আমাদের দায়িত্ব, আমরা আমাদের দল সরকারে ছিল এই কারণে আমাদের দায়িত্ব এটি তো নয়, বরং সরকারি দল বা রাষ্ট্র ক্ষমতায় যে কেউ থাকতে পারে, জনগণ যাকে নির্বাচিত করবে সেই রাষ্ট্র ক্ষমতায় থাকবে, এটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি প্রতিষ্ঠিত করতে হবে। তো আজকে যারা ক্ষমতায় আছে তারাও জনগণের প্রতিনিধিত্ব করেন না, এবং ভবিষ্যতে আপনি আপনার পরিকল্পিত নিয়ন্ত্রিত যে নির্বাচন করার চেষ্টা করছেন, সেখানে জনগণকে আপনি কাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অতএব বাংলাদেশের সমস্যা যদি থেকে থাকে এবং সেই সমস্যার সমাধান যদি আপনি করতে চান, অবশ্যই আপনাকে অন্তর্ভুক্তিমূলক এবং নিরপেক্ষ সরকারের অধীনে সবার জন্য সমান সুযোগের জায়গা রেখে আপনার নির্বাচনের পরিবেশটি উন্মুক্ত করে দিতে হলো। আর আজকে গোটা বাংলাদেশে আপনি একটা দম বন্ধ করা পরিবেশ, এবং আপনি অন্তর্ভুক্তিমূলক এবং নিরপেক্ষ সরকার, আপনি খুবই দারুণ একটা কথা বলেছেন, এখানে একটু কথা বলতে চাইবো। কিন্তু তার মানে এই যে আপনারা নিজেদের কাছে, যখন আপনারা বা আপনার মূল দল ক্ষমতায় ছিল, আপনারা তখন নিজেদের কাছে আশা করতে পারেন নাই বা নিজেদের কাছে নিজেরা দায়িত্বশীল হবেন বলে ভাবেন নাই, কিন্তু বর্তমান সরকারের কাছে আশা করছেন বা দায়িত্বশীলতা আশা করছেন যে তারা আসলে খোল নলচেটা বদলে দেবে। দেখুন, আপনি যদি ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ ধরেই যদি বলি, সেটা হচ্ছে যে আপনি দেখুন, মিলিটারি ডিক্টেটর, সামরিক স্বৈরশাসক এরশাদ কিংবা সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান, তাদের সময় তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাদের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত ছিল বলেই সরকারটি গণতান্ত্রিক হয়ে গেল, সরকারটি বৈধ হয়ে গেল, সেটি তো নয়। আর আপনি যদি বলছেন যে আমাদের অবশ্যই সামনের দিকে তাকাতে হবে, আমাদের অবশ্যই সামনের দিকে তাকাতে হবে, এবং যে সমস্যা যদি থেকে থাকে সেটি সমাধান করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং এটা যদি আপনি না করেন, তাহলে আপনি কি অর্জন করবেন? আপনি কি মনে করেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে বাইরে রেখে, যেখানে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবেও যদি আমি, এখানে তো বিবেচনা সেটি নয়, বিবেচনা হচ্ছে বাংলাদেশের মানুষের আওয়ামী লীগকে সমর্থন করার অধিকার আছে, এবং আপনি যদি সেটি বন্ধ করে দিচ্ছেন এবং আপনি বলছেন যে বাংলাদেশের গণতন্ত্র তো আমাদের প্রতিষ্ঠিত অবশ্যই করতে হবে, আমাদের সমাজকে, রাষ্ট্রকে তো গণতান্ত্রিক করতে হবে, তা আপনি সেটি করবেন কিভাবে? আজকে আপনি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করছেন, তো সেটির মাধ্যমে তো অবশ্যই সেটিকে গণতান্ত্রিক নির্বাচন বলার কোনো সুযোগটি থাকছে না। তার মানে বাংলাদেশের গণতন্ত্রের সংকটটি থেকেই যাচ্ছে, বাংলাদেশের স্থিতিশীলতার সংকটটি থেকেই যাচ্ছে, এবং বাংলাদেশের সরকারের যে বৈধতার সংকটটি সেটি কিন্তু আপনি থেকেই যাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে বিড়ালের গলায় ঘন্টাটি আসলে বাঁধবে কে, কিন্তু আমাদের তো সেটি বাঁধার চেষ্টা অবশ্যই করতে হবে। মানে আপনারা বাঁধেন নাই, কিন্তু এখন বাঁধার আশা করছেন যে এখন অন্তত বাধা হবে। আপনার কাছে একটু এটিও আপনারা বলছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের কথা বলছেন, এই কথাটি তো মানে বলতে 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 এবং আমাদের কাছে মনে তো একই কথা বারবার শুনছি বিএনপি বা বিরোধী দলগুলোর পক্ষ থেকে দিয়ে আসতো, তখন তো আপনারা আসলে বিষয়টা কানে তুলতেন না। এখন আপনারা বলছেন, বিষয়টা আসলে কেমন লাগছে যে আপনাদের নেতাকর্মীরা বলছেন যে কেয়ামত পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার কখনো ফিরবে না, এরকম প্রসঙ্গটি বলছেন। এখন আমরা দেখছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও বলছেন তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের। এটি কি আপনাদের একটা নৈতিক পরাজয়ের জায়গা, যে আপনারা যেটি প্রচন্ড অপোজ করেছেন সেখানেই এখন আপনারা দাবি তুলছেন? সেটি কি আপনার নৈতিক একটা মানে কোথাও যে আপনাদের পরাজয়ের জায়গা দেখেন? দেখুন, আপনি যে প্রসঙ্গে বলছিলেন যে আমরা বাধার চেষ্টা করিনি, আমাদের অবশ্যই আন্তরিকতা ছিল, মূল রাজনৈতিক দল এবং সরকারের আন্তরিকতা ছিল। আজকে বিএনপির যে রাজনৈতিক অধিকার ছিল 2008 সাল পরবর্তী 2024 সালের 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায়, সেই অধিকার আওয়ামী লীগের থাকুক আইনগতভাবে, রাজনৈতিকভাবে, তারপর জনগণের শক্তি আওয়ামী লীগের দিকে আছে কিনা, সংগঠনের সেই শক্তি সক্রিয়তা আছে কিনা, তাহলে সেটি প্রমাণ হতো। অবশ্যই আমরা সেই প্রমাণ রেখেছি। আজকে সেই প্রমাণ নেই বলেই কিন্তু আমাদের আরো বেশি একটি জোরদার লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে। আর আপনি যদি বলছেন যে আমাদের একটি রাজনৈতিক দল, অবশ্যই ফ্লেক্সিবিলিটি থাকা প্রয়োজন। এখানে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান, জনগণের প্রত্যাশাকে সেটির প্রতি মানুষের প্রত্যাশাটা কি? মানুষের প্রত্যাশা হচ্ছে মানুষ একটি স্বচ্ছ নির্বাচন দেখতে চায়, মানুষ একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়, বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে ইতিবাচক একটি প্রতিযোগিতা বাংলাদেশের জনগণ দেখতে চায়। তো জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটনা, জনগণের প্রত্যাশার প্রতিনিধিত্ব করা,
এটাই তো একটি রাজনৈতিক দলের মূল দায়িত্ব। একটি হচ্ছে রাষ্ট্রের মালিকানা, জনগণের মালিকানা, জনগণের কাছে ফিরে দিতে হবে, এটি রাজনৈতিক দায়িত্ব। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতি জনগণের রাজনৈতিক দলের দায়িত্ব আছে, সেটি একটি দায়িত্ব। আরেকটি হচ্ছে যে জনগণের প্রত্যাশা এবং সিদ্ধান্তের আলোকে, কারণ জনগণের প্রত্যাশা তো রাজনৈতিক দলের কৌশলের চেয়েও জনগণের প্রত্যাশা প্রতিফলন ঘটানো কিন্তু রাজনৈতিক দলের মূল দায়িত্ব। তো সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ সেটি রিফ্লেকশন ঘটানোর চেষ্টা করছে। এটি তো সংগঠনের দুর্বলতা নয়, এটি সংগঠনের শক্তি বলে আমি মনে করি। জি জি, নিশ্চয়ই জনগণ আসলে সবসময় এই প্রত্যাশা করেছে তাদের প্রতিনিধি তারা বাছাই করবে, নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু তখন সেই প্রত্যাশাটা আপনারা তখন বোঝেন না, কিন্তু এখন খুব বুঝছেন এবং আমলে নিচ্ছেন। যাই হোক, সাধুবাদ আপনাদের এই আমলে নেবার বিষয়টি। আপনি বলছিলেন যে জোরদার লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, আসলে কেমন প্রস্তুতি আপনাদের সেটাও একটু জানতে চাই। সামনে যেহেতু ছাত্রলীগ একদম তো নিষিদ্ধই, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ, আপনাদের এই লড়াইয়ের প্রস্তুতিটা কেমন? আমরা অবশ্যই আমরা এই যে প্রতিকূল বাস্তবতা, এই প্রতিকূল বাস্তবতার মধ্যেও আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি, অর্গানাইজ করার চেষ্টা করছি, এবং আমাদের কর্মকাণ্ড নিয়ে আমরা রিভিজিট করার চেষ্টা করি। আমাদের আত্মসমালোচনা জায়গা রয়েছে, ত্রুটি বিচ্যুতির জায়গা থাকলে সেগুলো কারেকশনের জায়গা রয়েছে, সেটি আমরা চেষ্টা করি। কিন্তু আমরা মনে করি যে আজকে বাংলাদেশে যে বাস্তবতা তৈরি হয়েছে, এই বাস্তবতা আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই। এবং সেই আন্দোলন বাস্তবায়িত করার জন্য, সেই আন্দোলন কিন্তু আমাদের ক্ষমতায়িত হওয়ার জন্য নয়, সেই আন্দোলন জনগণকে ক্ষমতায়িত করার জন্য, সেই আন্দোলন বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনকে স্টেবল করার জন্য, টেকসই করার জন্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কিন্তু আমরা সেটি করছি। কারণ আপনি দেখুন, আপনি নিজে আত্মতৃপ্ত থাকলেন, আত্মতৃপ্ত থেকে আপনি একটা নির্বাচন, আমি তুমি এবং দামির একটা নির্বাচন করে কাউকে ক্ষমতায় দিয়ে দিলেন। এটি কি বাংলাদেশের যে গণতান্ত্রিক পথ চলা, সেই গণতান্ত্রিক পথ চলাকে এটি কি সমস্যা থেকে সমাধান করবে, নাকি সমস্যাটা আরো বিস্তৃত করবে, সমস্যার বিকেন্দ্রীকরণ ঘটাবে? তো সেটি তো ঘটার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশকে যদি আপনি টেকসই, স্থিতিশীল, গণতান্ত্রিক, প্রতিযোগিতাপূর্ণ, মানে আপনি কি এটা এখনকার কথা বলছেন নাকি 24 এর বর্তমান সময়ে আপনি যদি আমাদের, আমি তুমি দামির কথা বলছেন? জি না, অবশ্যই বর্তমান সময় যেটি রয়েছে সেটিকে কেন্দ্র করে বলছি, যেটি হতে যাচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে বলছি। কারণ এই যে নির্বাচনটি আপনি পরিকল্পনা করছে এই দখলদার সরকার, সেই দখলদার সরকার আপনি নির্বাচনের আগেই রাজনৈতিক দলকে কিন্তু শুধুমাত্র নিষিদ্ধ করে নেয়। আমি একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি বাংলাদেশের জনগণের অর্ধেক জনগোষ্ঠীর ভোটাধিকারই কেড়ে নেওয়া হয়েছে। অর্ধেক জনগোষ্ঠী, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যাকে সমর্থন করার জন্য ভোট কেন্দ্রে যেত, আপনি সেই সমর্থনটি করার সুযোগ বাতিল করে দিচ্ছেন, তার মানে আপনি জনগণের এজেন্সি আপনি কেড়ে নিচ্ছেন। তো সেই জায়গা থেকে তো আপনার সেই একটা জনগণিত অধিকার আছে, সেই অধিকারটাকে আপনি কুক্ষিগত করছেন আগে থেকেই। তো সেই জায়গা থেকে, এবং আপনি ফলাফল আপনি দেখুন যে আপনি কি মনে করেন, আমি আজকে খোলামেলা যদি বলি, একেবারে বৈঠকি ঢঙ্গে যদি বলি, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনটি আপনি কেমন হবে, সেই নির্বাচনের ফলাফলটা কিন্তু আগে থেকে নির্ধারণ করে দিতে হবে। সেখানে আপনার সমঝোতার ফলাফল তৈরি করতে হবে। বিএনপি এতটি আসন পাবে, জামায়াতকে এতটি আসন দিতে হবে, এনসিপি কে এতটি আসন দিতে হবে। এবং আরো খোলামেলা করে যদি বলি, বিএনপি কে দায়িত্ব নিতে হবে যে এনসিপির এই প্রার্থীটা বিজয়ী হবে, বিএনপি কে দায়িত্ব নিতে হবে তার এই অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদেরকে তারা বিজয়ী করতে হবে। পূর্ব নির্ধারিত ফলাফল যাবে, তার মানে আরো স্পষ্ট করে ফলাফলটা আসলে ইলেকশন কমিশন দিবে না, ফলাফলটা দিতে হবে নয়াপল্টন থেকে। তো যে নির্বাচন আপনি পরিকল্পনা করছেন, নয়াপল্টন দিতে পারলো না, মানে এরকম ধারণা একদম ছিল না। আপনি যা বলছেন সেই ধারণাটা যে একদম ছিল না তা না, এরকম একটা ধারণা প্রচলিত ছিল, কিন্তু ডাকসু নির্বাচন বা জাকসু নির্বাচন সেই ধারণাটাকে অনেকটাই কিন্তু বদলে দিয়েছে। মানুষের মানে এই ধারণা থেকে অন্যরকম ধারণা বা অন্যরকম ভাবে ভাবতে শেখাচ্ছে না সাদ্দাম। দেখুন, ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ, সেখানে ম্যান্ডেট রয়েছে, তরুণ প্রজন্মের প্রত্যাশা রয়েছে, কিন্তু সেটিকে যদি আপনি জাতীয় রাজনীতির প্যারামিটার ভাবেন, গণ অধিকার পরিষদের থেকে, ছাত্র অধিকার পরিষদ থেকে ডাকসুর ভিপি আমাদের সময় নির্বাচিত হয়েছে, আওয়ামী লীগ সরকার সেটি মেনে নিয়েছে, শিক্ষার্থীদের ন্যায্য রায়কে সমর্থন দিয়েছে, সরকারের পক্ষ থেকে সহযোগিতা করেছে। তো তার মানে কি গণ অধিকার পরিষদ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন না? আমি যে পয়েন্টটি বলছি সেটা হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায়, তার মানে কি গণ অধিকার পরিষদ রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার দল ছিল? ডাকসুর ভিপি বাসদ থেকে হয়েছে, জাসদ থেকে হয়েছে, তারা কি বাংলাদেশের রাষ্ট্রীয় রাজনৈতিক ক্ষমতার হিস্সাদার হয়ে গেছে, জিম্মাদার হয়ে গেছে? আসলে তো সেটি হয়নি। একটি ছাত্র সংসদ নির্বাচনে, এক বছরের একটি নির্বাচনে যে কেউ বিজয়ী হতে পারে, কারণ শিক্ষার্থীরা নানা প্যারামিটার থেকে একজন প্রার্থীকে বেছে করে, ব্যক্তিগত জায়গা থেকে পছন্দ করতে পারে, আদর্শিক জায়গা থেকে পছন্দ করতে পারে, সাংগঠনিক কৌশলের কারণে একজন বিজয়ী হতে পারে, বাস্তবতার কারণে পছন্দ করতে পারে, ক্যাম্পাস ট্রেন্ডের কারণে পছন্দ করতে পারে। কিন্তু সেটার মাধ্যমে গোটা বাংলাদেশের জনমিতির আপনি একটি প্রতিফলন পাচ্ছেন, সেটি মনে করার কোনো কারণ নেই। আর আপনি যেটি বললেন যে অবশ্যই ছাত্র সংসদের ভিপি যিনি ছিলেন, আমাদেরই সঙ্গে নির্বাচিত হয়েছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নূর, তার সঙ্গে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা অবশ্যই ঘটেছে, এটি অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে, এবং সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হওয়ার জায়গা থেকে অবশ্যই আমার চিন্তা ভাবনা, অবশ্যই আমাদের মূল্যায়ন রয়েছে। জি, আপনি সেটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলছেন, তার জন্য আপনারা দুঃখ প্রকাশ করছেন।
সাদ্দাম? অবশ্যই অবশ্যই সেটি কোনোভাবেই আমরা যিনি ছাত্র সংসদের মাধ্যমে নির্বাচিত হয়েছেন কোনোভাবেই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হবেন এটা প্রত্যাশা করি না, জি। এবং সেই জায়গায় যদি আমাদের দুর্বলতা ঘাটতি থাকে অবশ্যই আমরা ভবিষ্যতে যদি সেই জায়গা বলছেন থেকে কেন, মানে শুধরে আমরা তো চেষ্টা করব। সবসময় দেখতাম আপনাদের সময়, তখন গণমাধ্যমে দেখতাম ছাত্রলীগ বেড়েছে, ছাত্রলীগের কাছে মানে প্রায় এই কথাটা এরকম ছিল, যেখানেই পায় নুরুকে সেখানেই মারে ছাত্রলীগে, মানে এরকম একটা কথা প্রচলিত হয়ে গিয়েছিল। যদি বলছেন কেন? না, আমি যেটি বলছি যে সেটি হচ্ছে যে দেখুন এটি একটি হচ্ছে যে এই মারধরের ঘটনা, এই অপসংস্কৃতির ঘটনা, এটি বাংলাদেশের ছাত্রলীগের বৈশিষ্ট্য সেটি নয়, এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির স্বাভাবিক কৃত্যায়। আজকে দেখুন যে আপনি ভোট কেন্দ্রের কথা বলছেন, উৎসব মুখর 78%, ছাত্রলীগের একজন হয়তো ভুলক্রমে ভোটার তালিকায় এসেছিল, সে ভোট দিতে গেছে, তা কিন্তু ভোট কেন্দ্র থেকে সরাসরি থানা থেকে কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এটিও তো একটি ঘটনা। শিক্ষা আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা থেকে সরাসরি তাকে কারাগারে পাঠিয়ে দিচ্ছে, এই ধরনের ঘটনা তো অহরহ ঘটেছে। তো বাংলাদেশ ছাত্রলীগ তো এই ঘটনার শিকার হয়েছে। তো এটি আমাদের সার্বিক ছাত্র রাজনীতির একটি অবক্ষয়ের জায়গা। এটির জন্য কোন একটি সুনির্দিষ্ট ছাত্র সংগঠনকে দায়ী করা এটি সুচিন্তিত নয় বলে আমি মনে করি। বরং আমি মনে করি যে আমাদের যেটুকু দায় যদি থেকে থাকে সার্বিক ছাত্র রাজনীতির অবক্ষয়গত জায়গা থেকে, কিংবা আমাদের দৃষ্টিভঙ্গিগত জায়গা থেকে, কিংবা আমাদের অনুশীলনের জায়গা থেকে, সেটা অবশ্যই আমরা অবশ্যই তাহলে পরিবর্তনের জায়গা থাকবে, অবশ্যই আমরা ধরুন মানে পরিবর্তন আপনি করবো। যেহেতু বলছেন যে যদি ভুল এই জায়গাটায় ভুল থাকলে বা এটা ঠিক হয় নাই, এই বিষয়টা যেহেতু আপনারা আত্মসমালোচনার জায়গায় করছেন, ধরুন আপনারা আবার ক্যাম্পাসে ফিরতে পারলেন বা কখনো দেশের সক্রিয় রাজনীতি করতে পারলেন, তখন কি আপনাদের এই বিষয়গুলো পরিবর্তন করবেন? ধরুন ছাত্র শিবির পেলেই পেটাতে হবে বা নুরুর মতো যারা থাকবে তাদেরকে পেটাতে হবে, এই বিষয়গুলো কি পরিবর্তন করবেন? আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি। আচ্ছা, হ্যাঁ, আমি আপনাকে বলি, সাদিক কায়েম বা SM ফরহাদ তারা ক্যাম্পাসে ছিল, ছাত্র শিবিরের রাজনীতি করেছে, পরিচয় প্রকাশিত হয়েছে, তারা কি কখনো এ ধরনের দমন পীড়নের শিকার তারা হয়েছে? তো কেউই তো আওয়ামী শিকার লীগের হয়নি। পরিচয় ছিল তো দীর্ঘদিন, আপনি আপনি যখন মানে ছাত্রলীগের, দুঃখিত। না, এর বাইরেও আরো অনেকেই রয়েছে। আপনি আপনি তাহলে দেখুন যে ছাত্র শিবিরের যে কমিটিগুলো এখন তো প্রকাশিত হয়েছে, আপনি দেখুন যে কয়জন নির্যাতনের শিকার হয়েছে, আপনি দেখুন যে কয়জন নিগ্রহের শিকার হয়েছে, আপনি দেখুন যে তার ক্যাম্পাস জীবনে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনার শিকার হয়েছে ওই কিনা, আপনি কিন্তু কমিটিগুলো তো খুব কম গুপ্ত ক্ষেত্রেই ছিল, পাবেন। ওগুলো তো কিছু খুব খারাপ প্রকাশ্য উদাহরণ ছিল না, রয়েছে। এখন প্রকাশ্যে আসছে। না, অনেক কিছু না, সবকিছুই প্রকাশ্য ছিল না এমন নয়, তাদের অনেক কিছু তো প্রকাশ্য ছিল। সবাই হয়তো প্রকাশিত ছিল না, তাদের সাংগঠনিক কৌশলের যে তারা বলে গুপ্ত রাজনীতিকে বৈধতা দেওয়ার জন্য তারা যেটি বলতে থাকে, কিন্তু তার মানে এই হয়তো সবগুলোই পরোক্ষ ছিল, সবগুলোই অপ্রত্যক্ষ ছিল এমন তো নয়। ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি, তাদের কাউন্সিল, এসব তো অনেক ক্ষেত্রে অনেক তথ্য তো গণমাধ্যমে উন্মুক্ত ছিল, এবং সেটা আপনি নিজেও সেটি সার্চ করলে আপনি দেখতে পারেন। তো সেই জায়গাটা কিন্তু সেটি করেনি। আর আমরা বাংলাদেশ ছাত্রলীগ আমাদের সক্রিয়তা অবশ্যই থাকবে। আজকে তো আমরা এই দখলদার সরকারের বেআইনি নিষেধাজ্ঞার আমরা কোনো পরোয়া করি না, সিম্পলি আমরা কোনো পরোয়া করি না। আমরা আত্মশক্তিতে বিশ্বাস করি, সাধারণ শিক্ষার্থীদের, কারণ এই সংগঠনটি বাংলাদেশ ছাত্রলীগ, এই সংগঠনের মালিকের মতো সাধারণ শিক্ষার্থীদের। এই সংগঠনটি তো এই ছাত্রলীগের, এই সাধারণ শিক্ষার্থীরাই তো বাংলাদেশ ছাত্রলীগকে বিজয়ী করেছে। এই সাধারণ শিক্ষার্থীরাই তো বাংলাদেশ ছাত্রলীগের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছে। মানচিত্র প্রতিষ্ঠিত করা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, প্রতিষ্ঠিত করা সাধারণ শিক্ষার্থীরা তো বাংলাদেশ ছাত্রলীগের জন্য ছেড়ে নিষেধ করেছে, এবং সাধারণ শিক্ষার্থীরাই বাংলাদেশ ছাত্রলীগকে ক্যাম্পাসে সক্রিয় তাহলে করবে। আপনারা বলছেন যে সাধারণ এই বিষয়টাকে শিক্ষার্থীরাই কি আপনারা বাংলাদেশ পরোয়া ছাত্রলীগকে করেন না, শক্তিশালী কিন্তু করে পরোয়া তুলবে, তো করতে এবং হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরাই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব জি, দেবে। পরোয়া করেন না বলছেন, কিন্তু পরোয়া তো করতে হচ্ছে, কারণ আপনারা আসলে প্রার্থিতাও করতে পারছেন না বা ভোট করতে পারছেন না, আপনারা মিছিল মিটিং কিছুই করতে পারছেন না। তাহলে আপনারা পরোয়া না করে কি করছেন সেটি আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম, যে আপনারা ওই যে লড়াই করবেন, শক্ত লড়াই, সেই বিষয়গুলো কি করবেন, আপনাদের সামনে কি কি পরিকল্পনা? দেখুন, পরোয়া করছেন না, আমাদের নেতাকর্মীরা তো লড়াই করছে বাংলাদেশে। এটি সম্ভবত গিনেস বুকস এর রেকর্ডসও যদি আপনি দেখেন যে 12 মাসে 5-6 লাখের মতো কারাবন্দী, এটি আপনি যদি আমাদের বিভিন্ন অধিকার ভিত্তিক রাইটস অর্গানাইজেশন গুলো রিপোর্ট দেখেন, সেখানে এতজনকে কারাবন্দী করা হয়েছে। আমাদের গোটা বাংলাদেশে 5 লক্ষ শিক্ষার্থী স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে। আমাদের শুধুমাত্র সার্টিফিকেট বাতিল করা, যেগুলো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, এগুলো থেকে সার্টিফিকেট বাতিল করা এবং বহিষ্কারের সংখ্যাটা যদি আপনি দেখেন, এটিও 10,000-এর অধিক ছাড়িয়েছে। তো এই অবস্থার মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ শক্তিশালী, সক্রিয়, সাংগঠনিক অবস্থান দৃঢ় বলেই তো এই ঘটনাগুলো ঘটছে। তো এর মধ্যেও আমরা মনে করি যে আমাদের নেতাকর্মীরা তো লড়াই করছে, হাসতে হাসতে তারা কারাগারে যাচ্ছে। এই আদালতকে, নিয়ন্ত্রিত আদালতের মধ্যে, এই মবের মধ্যেও তো আমাদের ছাত্রলীগ নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিচ্ছে। এই দখলদার সরকারের বিদায়ের দাবিতে জনমত সোচ্চার করার চেষ্টা করছে, মানুষের কাছে স্পষ্ট এটি আপনাদের লড়াই, আপনাদের লড়াইটা চেষ্টা কিরকম করছে। হচ্ছে সেটি আসলে জানতে চাচ্ছিলাম। মোটামুটি বুঝলাম যে এটি আপনারা লড়াই, মানে নির্যাতিত হচ্ছেন এবং নির্যাতনের মধ্যে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, এটি আপনাদের আসলে লড়াইয়ের জায়গাটি। আমি শেষ প্রশ্নটি করতে চাই যে এটি অবশ্য একদম বৃহত্তর রাজনৈতিক জায়গা থেকে প্রশ্ন করতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন, সরকার বলছে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, নির্বাচন হবে এই ফেব্রুয়ারিতে। আমি এবং বর্তমান যে বাস্তবতা, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, ছাত্রলীগ তো নিষিদ্ধ বটেই, পুরোপুরি নিষিদ্ধ। সামনে নির্বাচন তারা করতে পারবে না, বর্তমান বাস্তবতায় এটি হচ্ছে অবস্থা। সেখানে আপনারা আসলে কি চান, বা কি হলে আপনাদের রাজনীতির জন্য সুবিধা? নির্বাচনটি ফেব্রুয়ারিতে হলে সুবিধা, না হলে সুবিধা, বা আপনারা চান যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক বা না হোক, আপনারা কি চান?
দেখুন, বাংলাদেশের গণতান্ত্রিক সংকটের কিংবা বাংলাদেশের যে ট্র্যাডিশনাল যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যার সমাধানের একমাত্র উপায় বাংলাদেশের একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং নিরপেক্ষ সরকারের মাধ্যমে আপনি যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারেন, এটি বাংলাদেশের গণতন্ত্রকে টেকসই করবে, এটি আমাদের শান্তি স্থিতিশীলতা নিশ্চিত করবে, এবং এটি সরকারের বৈধতা আপনি পাবেন যে সরকার নির্বাচনের মাধ্যমে যে সরকারি বিজয়ী হয়ে আসুন না কেন। যখন এই প্যারামিটার গুলো পূরণ হবে না, তখন কিন্তু বাংলাদেশটাকে আপনি এক ধরনের অস্থিতিশীলতার মধ্যে ঠেলে দিচ্ছেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি সংকটের মুখে ফেলে দিচ্ছেন। যে কারণে আমরা মনে করি যে এটি, এবং শুধু আমরা সংশয় প্রকাশ করছি কেন, আজকে যারা এই দখলদার সরকারের মূল প্রতিনিধিত্ব রাজনৈতিক দল কিংস পার্টি কি বলছে? কিংস পার্টি কি বলছে? তারা নির্বাচনে অংশগ্রহণ করবে? তারাও কিন্তু বলছে না। তারা এখানে প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন নিয়ে কথা বলছে, তারা সেকেন্ড রিপাবলিক নিয়ে কথা বলছে, তারা গণপরিষদ নিয়ে কথা বলছে। আওয়ামী লীগের বাইরেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর যদি অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিবাদ, বিসংবাদের বিষয়গুলো আপনি দেখেন, নির্বাচন নিয়ে কিন্তু তারাই অনিশ্চিত রয়েছে। আর আমরা অবশ্যই মনে করি যে আমাদের এই দখলদার সরকারকে বিদায় করে। এবং আরেকটি বিষয়, আপনি যদি আমি একদম সুস্পষ্টভাবে জানতে চাই, আপনারা কি চান ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাক নাকি না হোক? কি চান আপনারা আসলে? দেখুন, আমাদের একটি প্রত্যাশা এবং এটা আমরা কিন্তু দলীয় স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে আমরা সবচেয়ে বেশি দেখি, এবং বাংলাদেশের ভবিষ্যৎটি যেন নিরাপত্তা হয়, আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা যেন পিসফুল হয়। সেই জায়গা থেকে আমরা বলি যে আপনার প্রথমত হচ্ছে যে আপনাকে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে হবে, যেই সরকারের নিউট্রালিটি থাকবে, যেই সরকারের ক্যাপাসিটি থাকবে। এই সরকারের শুধুমাত্র নিরপেক্ষতাই তো প্রশ্নবিদ্ধ নয়, এই সরকারের ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটি থেকেও বিশ্বাস করেন এই সরকারের সেই সক্ষমতা রয়েছে কিনা। একটি ছাত্র সংসদ নির্বাচনে আপনি জাকসু নির্বাচন নিয়ে আপনি বলছেন যে অংশগ্রহণ করেছে, জাকসু নির্বাচনের ফলাফল যদি 3 দিন লাগে, তাহলে গোটা বাংলাদেশের নির্বাচনের ফলাফল দিতে কতদিন লাগবে? আজকে যদি জাকসু নির্বাচনের 5টি প্যানেল এই নির্বাচন থেকে সরে আসে, ফলাফল শেষ হওয়ার আগে বর্জন করে, তাহলে সেই নির্বাচনকে আপনি টেকসই কিভাবে করবেন? সেই নির্বাচনের ফলাফলকে কিভাবে আপনি গ্রহণযোগ্য করবেন? সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক আপনি কিভাবে করবেন বলে আপনি মনে করেন? তো এই সরকারের নৈতিক জায়গা নেই, এই সরকারের আইনগত বৈধতা নেই, এই সরকারের সেই সক্ষমতা নেই, এবং এই সরকারের সেই আন্তর্জাতিক আস্থাও নেই। সে কারণে আমাদের সবার সংকটই আসলে একটি জায়গায় এসে পৌঁছাতে, সেক্ষেত্রে এই সরকারকে বিদায় নিতে হবে। আন্দোলনের মুখে হোক, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে হোক, কিংবা নিজস্ব উপলব্ধি থেকে হোক, যেভাবেই হোক না কেন, দখলদার সরকারকে বিদায় নিয়ে বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করে জনগণ যাকে রাইডে, এবং এটি না করে যদি আপনি একটা নিয়ন্ত্রিত নির্বাচন করতে চান, সেটি কোন অবস্থাতেই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা হবে না, বরং সেটি ফ্যাসিবাদী বন্দোবস্তকে আরো টেকসই করা যাত্রা হবে বলে মনে করি। মানে যেটি আপনারা করেছিলেন সেটি আরো টেকসই হয়ে যাবে। দেখুন, আমি যেটি বলছি যে কোন অবস্থাতে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন জনগণকেই তার ভোটাধিকারের বাইরে রাখার একটা নির্বাচন, সে জায়গা থেকে আসলে আপনি অন্ধ হলে আপনার প্রলয় বন্ধ থাকবে না। আপনি যদি মনে করেন যে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন, আসলে সেটি না, আপনি বরং আসলে আমরা বলবো যে আপনি এই কাছে গেছে বা কাদের কাছে গেছে। ধন্যবাদ। প্রথমে হচ্ছে ডাকসু নির্বাচনের বিষয়ে আমাদের নিজস্ব অবস্থান রয়েছে, নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে, এবং আমরা মনে করি যে বাংলাদেশের বৃহত্তর গণতান্ত্রিক সংকটের প্রশ্নটি এখন সবচেয়ে বেশি জরুরি। তো সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক লক্ষ্য কিন্তু সেটিকে ঘিরে আবর্তিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনটি প্রথমবারের মতো গণতান্ত্রিক ঐতিহ্যের ব্যর্থ হয়, কারণ এখানে বাংলাদেশ ছাত্রলীগের অংশগ্রহণ করার সুযোগ হয়নি। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে যেটি প্রথমবারের মতো। সে কারণে কিন্তু আমরা এই নির্বাচনে অংশগ্রহণ, এই নির্বাচনে কাউকে সমর্থন দান করা, এই নির্বাচনকে সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা, এই বিষয়গুলোর আমরা বাইরে ছিলাম। আমরা মনে করি যে গোটা নির্বাচনটি একটি নিয়ন্ত্রণমূলক নির্বাচন। গোটা নির্বাচনটা হয়েছে যে সরকারি দলের নিজেদের মধ্যে কম্পিটিশন। কারণ আপনি শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করবেন, শিক্ষার্থীরা ছাত্র দলকেও সরকারি দল মনে করে, ছাত্র শিবিরকেও সরকারি দল মনে করে, এনসিপি ছাত্র সংগঠন বাকসাস তাকেও সরকারি দল মনে করে, এবং অন্যান্য যারা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা সবাই কোনো না কোনো ভাবে আসলে সরকারের স্টেক হোল্ডার। সে কারণে এখানে শিক্ষার্থীদের বাছাই করার সুযোগ আর আসলে সেই অর্থে ছিল না। আর ইসলামী ছাত্র শিবিরের যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমরা মনে করি ইসলামী ছাত্র শিবিরের ধরুন সেটা হয়েও থাকে, মানে সরকারের স্টেক হোল্ডার, তো তাতে শিক্ষার্থীরা নির্বাচন করছে তাদের ক্যাম্পাসের প্রতিনিধি, সেখানে সরকারের স্টেক হোল্ডারের সমস্যা কি? তারা প্রতিনিধিদের মধ্যে থেকে বাছাই করছে, যদি ধরেও থাকে। শিক্ষার্থীদের পছন্দ করার তো স্বাধীনতা থাকতে হবে, শিক্ষার্থীদের তো রায় দেওয়ার পছন্দ করার স্বাধীনতা রয়েছে, শিক্ষার্থীদের ছাত্রলীগের বিরুদ্ধে রায় দেওয়ার অধিকার রয়েছে, এবং শিক্ষার্থীরা যদি মনে করে যে ছাত্রলীগের কর্মকাণ্ড আশাপ্রদ নয়, সেই জবাবটিও শিক্ষার্থীরা কিন্তু ব্যালটের মাধ্যমে দিবে। কিন্তু আপনি যখন নির্বাচনটি করছেন, ছাত্রলীগকে বাইরে রাখছেন, এবং আপনি দেখুন যে এই নির্বাচনটির পুরো বিষয়টি যদি আপনি দেখেন যে ভোটার তালিকা, আপনি তো বিশ্ববিদ্যালয়ের যিনি শিক্ষার্থী তিনি তো ভোটার, এটি তো রাজনৈতিক বিশ্বাসের কারণে, সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কারো ভোটার তালিকা থেকে আপনি বাদ দিতে পারেন না। তো এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগের সঙ্গে আগেই বহিষ্কার করা হয়েছে, সাময়িক বহিষ্কার করা হয়েছে, বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে,
এরপরেও যারা ঘটনাক্রমে কিংবা দুর্ঘটনাক্রমে বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকা লিস্টে এসেছে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই নতুন ধরনের মব তৈরি করে আবার বিশ্ববিদ্যালয়ের এই তফসিল ঘোষণার পরেও কিন্তু ভোটার তালিকা থেকে বাতিল করা হয়েছে। এবং ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কারো প্রার্থিতা বাতিল করা হয়েছে, কারো প্রার্থিতা আবার বহাল তবিয়তে আছে। তো গোটা নির্বাচনটাই আসলে প্রশ্নবিদ্ধ। আমরা মনে করি যে বর্তমানে যারা ক্ষমতাসীন রয়েছে তারাই তো দখলদার, তারাই অবৈধ, তারা বেআইনি ভাবে রাষ্ট্র ক্ষমতায় আসীন রয়েছে। সে কারণে তাদের নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেটি আসলে এই দখলদার সরকারের প্রতি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়বদ্ধতা পোষণ করছে, সেখানে কিন্তু শিক্ষার্থীদেরকে আপনি চয়েস করার স্বাধীনতা দিচ্ছেন না। আপনি বলে দিচ্ছেন যে এদের মধ্য থেকে আপনাকে বাছাই করে নিতে হবে, এর বাইরে বাছাই করার কোনো স্বাধীনতা আপনার থাকছে না। চয়েস করার তো সে স্বাধীনতা কারণে এই না থাকার নির্বাচনটি পরেও একবারে ৭৫ থেকে সে অর্থে ৭৮% নিয়ন্ত্রিত নির্বাচন, ভোট পড়লো সাদ্দাম। এবং সেটি নিয়ে তো আমাদের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। সেটি নিয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা কি বলছে সেটি নিয়ে তো তারা প্রশ্ন তুলছে। তারা 78% এই ভোট গ্রহণের হার, সেটি নিয়ে কিন্তু ছাত্র দল, সেটি নিয়ে বামপন্থীদের প্যানেল, এমনকি নির্বাচন চলাকালীন সময় ছাত্র শিবিরের বক্তব্য যদি আপনি দেখেন, তারাও কিন্তু নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। পুরো নির্বাচন প্রক্রিয়াটাকেই তারা ত্রুটিপূর্ণ বলছে। দ্বিতীয়ার্ধে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে যখন নির্বাচন, জাতীয় কেন্দ্রগুলো বলি ফাঁকা ছিল, বা ছাত্র সংসদ বলি, এরকম প্রশ্ন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হয়েছে? হ্যাঁ, নির্বাচনের অবশ্যই ত্রুটি বিচ্যুতি এই বিষয়গুলো নিয়ে এক ধরনের আলোচনার সুযোগ তো সবসময় কেন্দ্র করে যদি আপনি দেখেন, তাহলে পুরো নির্বাচন প্রক্রিয়াটি নিয়ে কিন্তু এক হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের অংশগ্রহণের সুযোগ থাকছে না, আরেকটি হচ্ছে যারা অংশগ্রহণ করছে, এমনকি যারা বিজয়ী হচ্ছে, পরাজিত হচ্ছে, পক্ষ বিপক্ষ সবার কিন্তু অভিযোগগুলো থাকছে। এবং আপনি দেখুন, এমন একটি নির্বাচন, আপনি সর্বশেষ খবরটিও যদি দেখেন, 18 জন প্রার্থী ভোটের ফলাফলে গরমিল। হল সংসদে তিনি যে ভোট পেয়েছেন, কেন্দ্রীয় সংসদের হিসাবের সঙ্গে কিন্তু তার কোনো এই যে যোগফল, সেটি কিন্তু ম্যাথ ইজ নট ম্যাথিং, ফলাফল কিন্তু মিলছে না। এবং নির্বাচন প্রক্রিয়াকে ঘিরেও যদি আপনি পুরো সময়টি দেখেন, যে শিক্ষার্থীরা এসে বলছে, টিএসসির ভোট কেন্দ্রে আপনি দেখবেন যে তার ভোটটি দেওয়া হয়ে গেছে, অলরেডি ভোট দেওয়া হয়ে গেছে এমন একটি নির্বাচনে। আরেকজন শিক্ষার্থী আসছেন, তিনি বলছেন যে তার ভোটটি দেওয়া হয়ে গেছে, তারপরেও তার শিক্ষার্থী পূর্বের ভোটটি বাতিল না করে তার ভোট দেওয়ার ব্যবস্থাটি কিন্তু করেছে। এবং ভোট গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করা এবং সার্বিকভাবে পরিসরটি যদি আপনি দেখেন, তো নির্বাচনটি তো অবশ্যই নানাভাবে প্রশ্নবিদ্ধ। নিশ্চয়ই, কিন্তু এরকম আমি এটাই আসলে প্রশ্ন করছিলাম যে এরকম নানাভাবে প্রশ্নবিদ্ধ, আসলে অনেক অভিযোগ সামনে আসছে, ক্যামেরার সামনে আমরা দেখেছি, কিন্তু এরকম প্রশ্নহীন নির্বাচন বাংলাদেশে, মানে ছাত্র সংসদ থেকে একদম যদি বলি জাতীয় নির্বাচন, কোথায় হলো, কোনটা? বা যদি আমি একটু প্রশ্নটা এভাবেও করি, এটাও যদি বলি সাদ্দাম, যে এই প্রশ্নগুলো যদি নাও থাকতো, বা যে প্রশ্নগুলো থাকার কারণে কি এমন কিছু হয়েছে যে ফল একদম উল্টাপাল্টা হয়ে যাবার মতো, এমন তো কোনো প্রশ্ন আছে বলে কেউ বলছে না। বিশ্লেষকরা সবাই তো বিশ্লেষণ করছে, বলছেন অনিয়ম আছে, কিন্তু সেই অনিয়ম এত বড় না যাতে আসলে ফল পরিবর্তন হয়ে যাবার মতো। নির্বাচনটি তো অগণতান্ত্রিক, একটি হচ্ছে আইনগত প্রশ্ন তো থাকছে, নির্বাচনটি তো অগণতান্ত্রিক। আপনি নির্বাচন যদি করেন, তাকে আপনার প্রার্থী হওয়ার স্বাধীনতা থাকতে হবে, আপনার ভোটার হওয়ার স্বাধীনতা থাকতে হবে, এবং আপনার বাছাই করার স্বাধীনতা থাকতে হবে। আপনি যখন আপনি সরকারকে যারা সমর্থন করে তাদের মধ্য থেকে আপনি যখন ছাত্র সংসদের নির্বাচনটা করেন, তাহলে তো সেখানেই তো এটি প্রশ্নবিদ্ধ, সেখানেই তো গণতন্ত্রের প্রশ্নটি আপনার থাকছেন। গণতন্ত্রে যদি আপনি মনে করেন যে শিক্ষার্থীরা বাছাই করবে, জবাব দেবে, রায় দেবে, পক্ষে বিপক্ষে রায় দেবে, নিরঙ্কুশ ভাবে কিংবা প্রত্যাখ্যান করবে, তো সেই সুযোগটি তো আপনি নির্বাচনের আগেই রাখছেন না। তো নির্বাচনের আগেই তো এটি প্রমাণিত হচ্ছে যে ফলাফলটা তাদের মধ্য থেকে বিজয়ী হয়ে আসছে, সেটি তো আগে থেকে আপনি নির্ধারণ করে দিচ্ছেন। আরেকটি হচ্ছে যে আইনগত প্রশ্ন কিন্তু থাকছেই। আপনি এই নির্বাচনকে কেন্দ্র করে যদি দেখেন যে আইনগত প্রশ্নটি, আপনি দেখুন যে আপনি বলছেন যে এটি বৈধতা কেউ দিচ্ছে কি দিচ্ছেন না, সে জায়গা থেকে দেখছেন। এই নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আপনি কাউকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন, আবার বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আপনি কারো প্রার্থিতা বাতিল করে দিয়েছেন। এই নির্বাচন কমিশনই তো করেছে, ভোটার তালিকা থেকে আপনি বাদ দিয়েছেন। তো এবং আরেকটি বড় বিষয়, যেটা আমি যেহেতু বিগত ডাকসু নির্বাচনে আমি নির্বাচিত হয়েছিলাম, ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছিলাম, দেখুন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এতটাই প্রহসনমূলক সিদ্ধান্ত নিয়েছে। 2019 সালের 26 সেপ্টেম্বর ডাকসু ছাত্র প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের আইনের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন 1973-এর সমস্ত নিয়ম কানুন অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি সেই সিদ্ধান্ত বদলে দিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যিনি উপাচার্য, তার অধীনে থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধি একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সেই সিদ্ধান্ত বাতিল করেছে? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি সেই সিদ্ধান্ত পরিমার্জন এডিট করেছে? সিদ্ধান্ত পরিবর্তন করেনি। সিদ্ধান্ত পরিবর্তন করেনি, অথচ একটা ধর্মভিত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠনকে কিন্তু নির্বাচন করার দায়িত্ব দিল। তার মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু নিজের যে আইন প্যানেলের নামটা কিন্তু শিবির ছিল না, ছাত্র শিবির ছিল না, প্যানেল ঐক্যবদ্ধ ছাত্র সংঘ, বা এই নামটি সম্ভবত এরকম, বা জোট এরকম একটা নাম। দেখুন, এটি প্যানেলের যে বিষয়টি থাকে যে ছাত্র সংগঠনগুলো নির্বাচন সামনে রেখে এটি
প্যানেল অনুযায়ী যে নির্বাচন করতে হবে ছাত্র সংসদের আইন অনুযায়ী, তো সেটিও বলে দেওয়া নেই। এটি বিশ্ববিদ্যালয়টি প্রচলিত থাকা যে একটি ছাত্র সংগঠন যখন নির্বাচন করছে, যাতে করে সাধারণ শিক্ষার্থীদের ইনক্লুশনটা নিশ্চিত করা যায়, এটা দেখতে যেন আরো বেশি অন্তর্ভুক্তিমূলক দেখায়, শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক দেখায়, যে কারণে এই নামগুলো দেওয়া হয়। এটির মানে এই নয় যে ছাত্র সংগঠনগুলো সমর্থন থাকছে না। সবাই জানে ছাত্র শিবিরের প্যানেল কোনটি, ছাত্র দলের প্যানেল কোনটি, বামপন্থীদের প্যানেল কোনটি, এটি কিন্তু সবার সামনেই জি, আমাদেরকে পরিষ্কার আরেকটু হচ্ছে। স্পষ্ট যে করবেন, কারণে যারা হয়তো বিশ্ববিদ্যালয় অনেকেই ভুলে গেছি বা স্মরণ করতে পারি না, যে 19 সালে আপনারা কিভাবে ধর্মভিত্তিক বা শিবিরকে কিভাবে রাজনীতির বাইরে রাখার সিদ্ধান্ত হলো, সেই ইয়েটা কি, নিয়মটা কি হলো? দেখুন, একটি তো হচ্ছে পূর্ব থেকেই একটি সিদ্ধান্ত ছিল, যেটি রাজনৈতিক কিংবা বলতে পারেন যে সোশ্যাল কন্ট্রাক্ট, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছদ, যেটিও কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটি আইনানুগ বা শৃঙ্খলাগত কিংবা ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের নিয়ম তৈরি করে দেওয়ার জন্য একটি একটি প্রাতিষ্ঠানিক একটি ফোরাম। সেখানে 90 দশকে ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে সকল ছাত্র সংগঠনের মত এটি হচ্ছে রাজনৈতিক দিক, একটা সামাজিক চুক্তি ছাত্র সংগঠনগুলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যকার চুক্তি। সেটির ব্যর্থতা বটেই, কারণ সেই সিদ্ধান্ত ছাত্র সংগঠনগুলো গ্রহণ করেনি। আরেকটি হচ্ছে যে আপনি যেটি জানতে চাচ্ছেন সেটি হচ্ছে 2019 সালের 26 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ অবশ্যই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত তো আর বদল করা হয়নি। এটি ছাত্র শিবির সংগঠন হিসেবে কাউকে নিষিদ্ধ করা সেটি নয়, ধর্মভিত্তিক ছাত্র রাজনীতিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিষিদ্ধ করা হয়েছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের গৃহীত সিদ্ধান্ত, ছাত্র প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যকার গৃহীত সিদ্ধান্ত। আপনি মনে করতে পারেন যে এই সিদ্ধান্তটি পরিবর্তন করা প্রয়োজন কি না, সেটি আপনি অবশ্যই বিবেচনা করতে পারেন, কিন্তু সেই সিদ্ধান্ত তো পরিবর্তন করা হয়নি। সেই সিদ্ধান্ত পরিবর্তন না করেই যখন এই আপনি নির্বাচনটি করেছেন, তো আইনগত প্রশ্ন তো ভবিষ্যতের জন্য অবশ্যই কিন্তু থাকছে। শিবির তো আসলে ধর্মভিত্তিক, আমি একটু মানে আর্গিউ করার জন্য বলছি, শিবির তো ধর্মভিত্তিক প্রচারণাও চালান, তাদের প্যানেলে মানে নন মুসলিম ছিলেন যারা, বা তাদের প্যানেলে আরো ডাইভার্সিটি ছিল, শুধু তো ধর্মভিত্তিক প্রচারণা তারা করেছেন, বিষয়টা এমন হয়নি এবার। দেখুন, ইসলামী ছাত্র শিবিরের যিনি সদস্য এবং আপনি তার জানেন যে তাকে শপথ নিতে হয়, তাকে রীতিমতো সমস্ত ধরনের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কিন্তু দায়িত্ব পালন করতে হয় এবং তাদের দায়বদ্ধতা, আপনি যদি ইসলামী ছাত্র শিবিরের গঠনতন্ত্রটি দেখেন, তাদের দায়বদ্ধতা কিন্তু এক ধরনের ধর্মীয় সমাজ ব্যবস্থার জন্য, শরিয়া আইনের জন্য এবং সেটি প্রতিষ্ঠা করার জন্য। এবং এটির কারণেই বিভিন্ন ধরনের কৌশল তারা গ্রহণ করে। তাদের কৌশল কোনটি, লক্ষ্য কোনটি, এটি কিন্তু সবার সামনেই পরিষ্কার। এবং তাদের যে রাজনৈতিক দর্শন রয়েছে, দৃষ্টিভঙ্গি রয়েছে, আজকে তারা নারী স্বাধীনতার কথা বলছে, নারীর পোশাকের স্বাধীনতা নিয়ে তারা প্রশ্ন তুলছে না, কিংবা সফট টোনে তারা কথা বলছে, কিন্তু মূল লক্ষ্য তো তারা সেটি নয়। মূল লক্ষ্য হচ্ছে যে তারা আসলেই তারা ধর্মকে একটি সমাজ একটা চাপিয়ে দিতে চায় সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, এবং ধর্মকে তারা ব্যক্তিগত অধিকার, সেই জায়গা থেকে আমরা যেমন ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি, সেই জায়গা কিন্তু তারা দেখে না, বরং তারা মনে করে যে একটি ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এবং আমাদের মানব রাষ্ট্র যে সংবিধান, আপনি দেখুন যে আমাদের সংবিধান তৈরি করেছে মানুষ, তৈরি করেছে আলাপ আলোচনার ভিত্তিতে সেটি তৈরি করেছে, এবং সেই গণতান্ত্রিক বিধিবিধান কিন্তু তাদের মূল লক্ষ্য নয়। তারা তো তাদের সুস্পষ্ট ভাবে আবারও সেই প্রশ্ন, গণতান্ত্রিক বিধিবিধান তাদের মূল লক্ষ্য না, কিন্তু গণতন্ত্রের কোন জামায়াতের দলিল, শিবিরের দলিল। জি, আপনি বলছিলেন যে ছাত্রলীগকে মানে প্রার্থী হবার সুযোগ দেয় নাই, মানে ছাত্র, এটা গণতান্ত্রিক না, আপনি এই প্রশ্ন করছিলেন এই নির্বাচন নিয়ে, এবং ছাত্রলীগকে প্রত্যাখ্যানের সুযোগও আসলে থাকার কথা ছাত্রদের, সেটি আপনি বলছিলেন যে তাহলে এটা গণতান্ত্রিক হতো। তো সেটি তো আসলে শিবিরের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য ছিল। আপনারা কেন তাহলে তাদের বা ছাত্রদেরও সেই গণতান্ত্রিক অধিকারটা থেকে তাদেরকে বঞ্চিত করলেন? ছাত্রদের মধ্যে যে এখন অনেকেই আসলে শিবিরকে পছন্দ করছে, ভোট দিতে চাইছে বা চেয়েছিল হয়তো আগে, সেটা তো আপনাদের কারণে হয়ে উঠতে পারে নাই, তাই নয় কি? হচ্ছে এটা যে প্রতারণার বিষয়, আপনি একটি বিশ্বাস করেন একটি, বলবেন আরেকটি, আপনার মূল লক্ষ্য একটি, আপনি কৌশল হিসেবে বলছেন একটি, আপনি শিক্ষার্থীদের সামনে বিভ্রান্তি, আমি যেটি বিশ্বাস করি আমি শিক্ষার্থীদের সামনে সেটি উপস্থাপন করবো, এটি তো আমাদের নৈতিক দায়িত্ব, আমার নাগরিক দায়িত্ব। এবং সেই জায়গা থেকে আপনি দেখুন, আমি ছাত্রলীগের রাজনীতি করি, আমরা একটা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিশ্বাস করি, আমি ধর্মনিরপেক্ষ সমাজ মূল্যবোধে বিশ্বাস করি, আমরা জাতিগত লিঙ্গীয় বৈষম্যের বিরুদ্ধে গিয়ে আমরা রাজনৈতিক দর্শনে বিশ্বাস করি। তো সেটি বলেই তো আমাকে রাজনৈতিক সমর্থন আদায় করার চেষ্টা করতে হবে, শিক্ষার্থীদের সমর্থন আদায় করার চেষ্টা করতে হবে, এবং আপনি এটি তো স্বাভাবিক গতিবিধি, আপনি যেটি বিশ্বাস করবেন সেটি বলবেন। এবং এই ইসলামী ছাত্র শিবির এই সংগঠনটি, আপনি দেখুন যে আমরা নিজেরাও এটির ভিকটিম হয়েছে, এবং শুধু আমরা নই, আজকে অন্যান্য ছাত্র সংগঠন, সামাজিক ছাত্রদের সংগঠন, তারা সংগঠনে বিশ্বাস করে একটি, অথচ তারা ইনফিলট্রেশনে বিশ্বাস করে, অনুপ্রবেশ করছে, অনুপ্রবেশের রাজনীতি তারা করেছে, অন্য সংগঠনের অভ্যন্তরে তারা প্রবেশ করেছে, অন্য সংগঠনের অভ্যন্তরে ঢুকে অপরাধমূলক কর্মকাণ্ড তারা করেছে, এবং আজকেও কিন্তু তারা সেটাই করছে। আপনি যেটি বলার চেষ্টা করছিলেন যে তারা কোন ধরনের বক্তব্যগুলো সামনে নিয়েছে, আসলে তো তারা সেটিতে বিশ্বাস করে না,
তাদের মূল লক্ষ্য তো ভিন্ন। এবং আপনি তারা এই গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার এসবও কিন্তু তারা বিশ্বাস করেন। জি, কিন্তু নারীর আপনাদের, আমি স্বাধীনতাতেও যদি তারা আসলে বিশ্বাস করেন আপনাদের না। কথা কিন্তু বারবার আজকে প্রশ্ন করি, এই যেহেতু যেটি আপনাকে ধারণ ভাই, করছে, আপনাকে আমি প্রশ্নবিদ্ধ করি, যে জবাবটা আপনার কাছ থেকে আপনাদের বিষয় নিয়ে বেশি জানতে চাই, যে আপনারা গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলেন, কিন্তু আপনারা তখন আবার শিবির রাজনীতি করতে পারবে না, তাদেরকে পেলে পেটাতে হবে। আবার ধরেন মানে তাদের ভোট করা তো দূরের কথা, মিছিলে জোর করে আসতে চাই বা না চাই জোর করে আনা হবে। এই বিষয়গুলো তো গণতান্ত্রিক মূল্যবোধের সাথে যায় না, তাই না? সেগুলো তো ছাত্রলীগের সাথে জড়িয়ে ছিল এই বিষয়গুলো। তাহলে আপনারাও বা মুখে এক বলেন বা কাজে অন্য করেন, তাই নয় কি? আপনারাও তো সেরকমই। না, একটি হচ্ছে যে পলিটিক্যাল স্ট্রাগল তো আমরা চালিয়ে যাই, এবং আমরা সেই লড়াইটি যা ধর্মভিত্তিক সংগঠন হিসেবে, যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত সংগঠন হিসেবে, স্বাধীনতা বিরোধী সংগঠন হিসেবে রাজনৈতিক সংগ্রামটা আমরা চালিয়ে যাই। কিন্তু ইসলামী ছাত্র শিবির এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অনুষ্ঠিত সকল ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরও কিন্তু অংশগ্রহণ করেছে, তারাও প্যানেল দিয়েছে, তারাও প্রার্থী দিয়েছে, তারাও প্রচারণা চালিয়েছে। তো আমরা যেটি বলছি যে তাদের প্রতারণাগুলো তুলে ধরছে, কিন্তু এর পূর্বে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন গুলোতেও কিন্তু তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ তার আদর্শিক অঙ্গীকারের জোরে শিক্ষার্থীদের শক্তির উপর ভর করে, সাংগঠনিক জনপ্রিয়তার উপর ভর করেই কিন্তু আমরা নির্বাচনগুলোতে তাদেরকে পরাজিত করতে পেরেছি। এবং আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে বাংলাদেশ ছাত্রলীগ এই প্রতিকূল পরিস্থিতিতে, এই ঝঞ্ঝামুখর সময়ে, এই দমন পীড়নের সময় বাংলাদেশ ছাত্রলীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেল, সংখ্যাগরিষ্ঠ পদে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো। এবং আমরা সংখ্যাগরিষ্ঠতা রাজনীতি, বিজয়ের রাজনীতি, গণতান্ত্রিক রায়ের মাধ্যমে তাদেরকে পরাজিত করতে পারতাম বলে আমরা দৃঢ়ভাবে জি, বিশ্বাস আপনি করি। বিশ্বাস করেন। জি, সাদ্দাম, আপনি বলছিলেন যে আপনাদের কোনো নির্দেশনা ছিল না, যেহেতু আপনারা এটাতে অংশগ্রহণ করতে পারছেন না বা গণতান্ত্রিক হচ্ছে না, মানে ছাত্রলীগের প্রতি বা সমর্থকদের প্রতি কোনো নির্দেশনা ছিল না, ছাত্রলীগকে অংশগ্রহণ করতে দেয়া হলো না, তারপরেও 75 থেকে 78% ভোট পড়লো এই নির্বাচনে। মানে আমি এই প্রশ্নটা করছিলাম এই কারণেই যে তাহলে ছাত্রলীগ কি ইররেলিভেন্ট, মানে ছাত্রলীগ নাই কোথাও, তারপরেও এত সংখ্যক ভোট পড়লো। এবং এটা বলা হচ্ছে যে স্মরণকালের 72 থেকে দেখছিলাম একটা বিশ্লেষণ, এমনকি আপনারা যে নির্বাচন করেছেন ডাকসু, তার চেয়ে বেশি ভোট আসলে এই নির্বাচনে পড়েছে, যেখানে ছাত্রলীগ নাই। তাহলে কি ছাত্রলীগ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? না, একটি হচ্ছে আপনি যে বললেন এর আগে বিএনপির একজন রাজনৈতিক নেতা, তার প্রসঙ্গ ধরে যদি বলেন, আপনি যদি দেখেন যে আমি ভোটের পরিসংখ্যান ধরেই যদি তার কথার ব্যাখ্যা করি বা যুক্তি তুলে ধরি, আপনি দেখবেন যে জগন্নাথ হল, যেটি আমাদের বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক অঙ্গীকারের জন্য একটি শক্তিশালী আমরা একটা হলই বলবো, একটা শক্তিশালী সংগঠন ইউনিট, সেখান থেকে আপনি তাদের যে প্রহসনের নির্বাচন, তাদের যে নিয়ন্ত্রণমূলক নির্বাচন, তাদের যে পূর্ব নির্ধারিত ফলাফলের নির্বাচন, সেখানেও কিন্তু ছাত্রদলের ভিপি প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। সেখানে জিএস পদে ছাত্র ইউনিয়নের বেশি সংখ্যক ভোট পেয়েছেন জিএস পদপ্রার্থী। তো বাংলাদেশ ছাত্রলীগ যদি প্রভাব বিস্তার করার চেষ্টা করতো, বাংলাদেশ ছাত্রলীগ যদি ভোটের ফলাফলটিকে প্রভাবিত করার চেষ্টা করতে চাইতো, তাহলে তো বাংলাদেশ ছাত্র এই জগন্নাথ হলই তার সবচেয়ে বড় প্রমাণ যে বাংলাদেশ ছাত্রলীগ এই নির্বাচনে সাংগঠনিক ভাবে কোনো ধরনের সংশ্লেষণ, কোনো ধরনের সম্পৃক্ততা রাখতে চায়নি এই নির্বাচনকে ঘিরে। আর আপনি যেটি বলছেন সেটি হচ্ছে যে 78% এই যে ভোট গ্রহণ, এটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানা ধরনের প্রশ্ন আসছে। এবং এটি আজকে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নির্বাচনে আপনি দেখবেন যে 18টি কেন্দ্র ছিল, এই নির্বাচনে ভোট কেন্দ্র হচ্ছে 8টি। আপনি দেখবেন যে ভোটের সময়সীমা গতবারে আমাদের মনে আছে, এবং এবারে আপনি যদি পত্রিকাগুলোর প্রতিবেদন দেখেন, দুপুরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট কেন্দ্রগুলোতে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিতি সেই অর্থে ছিল না, কিন্তু তারপরেও কিন্তু ভোটের সংখ্যাটি 78% হয়েছে। আপনি যদি জাকসুর ইলেকশনের সঙ্গে যদি দেখেন, সেখানে 11-12 হাজার ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 39,000 ভোটার, সেখানে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী সেখানে আবাসিক রয়েছে, সেখানে বুথের সংখ্যা বেশি, সেখানে কেন্দ্রের সংখ্যা বেশি। এবং শুধু তাই নয়, সেখানে আপনার 2 ঘন্টা 5টা থেকে সময়সীমা 7টা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, তারপরেও কিন্তু সেখানে ভোটের পরিমাণ আপনি দেখবেন যে 67% দেখানো হয়েছে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে 78%-এ পরিণত হয়েছে। এবং আজকেও যদি আপনি কিছুক্ষণের আগে পরিসংখ্যান দেখেন, তাহলে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে। যেহেতু আপনি ঢাকা, এবং আরেকটি তথ্য আপনি যদি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থী, এটি কিন্তু পার্থক্যটা এখন ইতিমধ্যে অনাবাসিক শিক্ষার্থীর সংখ্যাটা বেড়ে গেছে। দুপুরের পর থেকে যেখানে শিক্ষার্থীর সংখ্যা যথেষ্ট সংখ্যক ছিল না, সেখানে 78% ভোট নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে একটি প্রশ্ন রয়েছে। এবং হল সংসদ, কেন্দ্রীয় সংসদের নির্বাচনের ফলাফলে যে তারতম্যটি দেখা গেছে, তো এটি আসলে ইতিমধ্যে এক প্রকার প্রমাণিতই বলা যায় যে এই স্বয়ংক্রিয়ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনই আসলে শিক্ষার্থীদের ভোট দেওয়ার দায়িত্বটি বিশ্ববিদ্যালয় প্রশাসনই গ্রহণ করেছে বলে মনে করা যথেষ্ট কারণ হচ্ছে। আপনারা বলছেন মনে করার যথেষ্ট কারণ আছে, কিন্তু এরকম মনে করে কেউ তো চ্যালেঞ্জ করলো না বা কারো কাছে এই প্রমাণগুলো উপস্থাপন করে এটি তো প্রমাণিত করা হলো না। যদি তাই হয়ে থাকে, যারা হারলেন তারা কেন এটি প্রমাণ করলেন না? অভিযোগ উপস্থাপন করেছেন, আপনার সাথে আমি একমত, দেখেছি আমরা গণমাধ্যমে সেটি, কিন্তু কেউ তো প্রমাণ করলেন না যে এরকম। এবং শিবিরের প্যানেল থেকে যারা জয়ী হয়েছেন, আমার এই অনুষ্ঠানে কথা বলছেন, আমি এই প্রশ্ন করছিলাম
যে এমন অভিযোগ করেছেন যারা পরাজিত হয়েছেন, তিনিও ঠিক একই উত্তর আমাকে দিয়েছিলেন যে কেউ তো প্রমাণ নিয়ে হাজির হলেন না, কেউ প্রমাণ করুক তারপরে আমরা মেনে নেব। সেটা তো কোনো প্রমাণিত হলো না সাদ্দাম। দেখুন, এই সরকার 5ই আগস্টের পর থেকে ক্ষমতায় রয়েছে। এই সরকার তো অসাংবিধানিক ভাবে ক্ষমতায় আছে। এই সরকার তো সাংবিধানিক কোনো আইন, জনগণের ম্যান্ডেট, কোনো ধরনের বৈধতা, কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তো এই সরকার ক্ষমতায় আসেনি। এই সরকার তারপরে তারা ক্ষমতায় আছে, তার মানে এই নয় যে এই সময়টুকু তার বৈধ হয়ে গেল। সামরিক স্বৈরশাসকেরা ক্ষমতায় ছিল দশকের পর অধিক সময় ধরে, তারা ক্ষমতায় ছিল। তার অর্থ এটি নয় যে তারা তাদের ক্ষমতা গ্রহণটি বৈধ হয়ে গেল, তাদের প্রক্রিয়াটি বৈধ হয়ে গেল, তাদের যে যে প্রহসনের নির্বাচন তারা দেখা যাচ্ছে মঞ্চস্থ করছে সেটি বৈধতা অর্জন করে যাচ্ছে। আমরা মনে করি যে যেহেতু রাষ্ট্রযন্ত্রকেই তারা দখল করে নিয়েছে, রাষ্ট্রযন্ত্রকেই তারা ব্যবহার করছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে তারা সেটি ব্যবহার করছে এবং সেটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এক ধরনের দমনমূলক পরিবেশের মধ্যে আপনার যখন কথা বলারই কোনো স্বাধীনতা নেই, আজকে বাংলাদেশের অভ্যন্তরে সরকারের একজন যদি বিরোধিতা করে টক শোতে অংশগ্রহণ করে, লাইভে প্রোগ্রাম করার কথা, বিরোধী মতের কোনো ঠাঁই দিচ্ছে না বাংলাদেশে। আপনার একমাত্র, আপনি যদি সরকারকে সমর্থন করতে পারেন, সেটি যদি আপনি প্রমাণ করতে পারেন, তারপরে আপনার টুকটাক সমালোচনা, টুকটাক বিরোধিতা, টুকটাক অভিযোগ উত্থাপন করার স্বাধীনতা থাকছে। তো আপনি তো বিরোধী মতকে কোনো ধরনের স্পেস দিচ্ছেন না, প্রমাণ উত্থাপন করার মতো কোনো পরিবেশ দিচ্ছেন। তো সেটি তো আসলে প্রমাণিত। তারা আজকে সমস্ত কিছু দখলে রেখে, সমস্ত কিছু কবজায় রেখে এবং দমন পীড়নের স্টিম রোলার চালিয়ে আবার তারাই বলবে যে প্রমাণের দায়িত্বভার অন্যদেরকে গ্রহণ করতে হবে, তাহলে আসলে আমি মনে করি সেটি সুবিবেচনা করার কোনো বিষয় নয়। জি, এই যে প্রহসন করে ক্ষমতা দখল করে রাখার কথা বলছেন, এই ঠিক আমি মনে হচ্ছিল যে এই কথাগুলো একই রকম ভাবে আগে শুনতাম যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এবং তখন বলা হতো প্রহসনের নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে রেখেছে। একবার না দুইবার না, মানে একাধিকবার এভাবে চলে যাচ্ছিল, এবং সামনে আরো কতদিন থাকতো সেটিরও কোনো ইয়াত্তা ছিল না। এই একই রকম অভিযোগগুলো কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ঠিক একই কথা আপনিও নিশ্চয়ই শুনেছেন সাদ্দাম। না দেখুন, সুস্পষ্ট ভাবে পার্থক্য রয়েছে। কারণ আপনি গণতান্ত্রিক পথ পরিক্রমায় ত্রুটি বিচ্যুতি নেই সেটা আমি বলবো না। সরকারের হোক, রাজনৈতিক দলের হোক, আমাদের হোক, ছাত্র সংগঠন হিসেবে হোক, অবশ্যই সীমাবদ্ধতা আছে, অবশ্যই ত্রুটি বিচ্যুতি আছে, অবশ্যই পারফরমেন্স নিয়ে আসার জায়গা রয়েছে, অর্জনের জায়গা রয়েছে, আবার মানুষের কষ্টেরও হয়তো জায়গা থাকতে পারে। কিন্তু আপনি দেখুন যে আপনি যদি পার্থক্যটা করেন অন্যান্য সময়ের সঙ্গে, নির্বাচনটি উন্মুক্ত ছিল কিনা, নির্বাচনের সুযোগটি সবার জন্য উন্মুক্ত ছিল কিনা, সব সময় ছিল। সেটি বিএনপি নির্বাচনে কখনো অংশগ্রহণ করেছে, কখনো করেনি, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আজকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আপনি কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনের আগে আপনার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটি আপনি বন্ধ রেখেছেন। ঠিক এই মুহূর্তে কারাবন্দী সংসদ সদস্যের সংখ্যা শতাধিক। আপনি যদি দেখেন বাংলাদেশের, এমনকি আইন করে বলে দেওয়া হয়েছে, আপনি দেখুন যে আপনি নিজেই সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পৃক্ত আছেন, আপনার নিজের সংবাদ মাধ্যমেই আমাদের আওয়ামী লীগ হোক, অন্যান্য রাজনৈতিক দল হোক, কত মানুষ এসে কত কথা বলে গেছে। আজকে বাংলাদেশে এতগুলো সংবাদ মাধ্যম, আজকে বাংলাদেশের একটা সংবাদ মাধ্যমে একজন আওয়ামী লীগ নেতা আপনি বলতে পারবেন যে 5ই আগস্টের পরে কথা বলতে পেরেছে? অথচ আপনার কর্মসূচিতে, আপনার প্রোগ্রামে কতজন এসেছে? আজকে আপনি আইন করে বলে দিয়েছেন সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী, এমন কিছু তো আমরা নয়, আমরা যারা রাজনৈতিক কর্মী, আপনি যদি আওয়ামী লীগের পক্ষে যায়, কিংবা এই আওয়ামী লীগের পক্ষে কোনোভাবে যে আপনি যদি সংবাদ করেন, আপনি যদি লেখেন সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী, আপনিও কিন্তু একজন সন্ত্রাসী। আপনার নামেও কিন্তু যাত্রাবাড়ি থানায় মামলাটা হওয়ার সুযোগটা কিন্তু থাকছে। এবং যারা টুকটাক এর মধ্যে 2-3 জন কথা বলছে, কথা বলার পরের দিন কিন্তু কারাবন্দী হতে হচ্ছে। প্রেস, ঢাকা রিপোর্টার ইউনিটি তিনি কথা বলতে গেছেন, তারা তো আওয়ামী লীগ করেন না, তারা সিভিল সোসাইটির অংশ, তারা ন্যূনতম কথা বলতে এবং সত্যি কথা বলার সুযোগ পায়নি, অনুষ্ঠানটি আয়োজন করার চেষ্টা করছে, তাদেরকেও কিন্তু কারাগারে যেতে হয়েছে। 4 লাখ নেতাকর্মী এই বিগত 12 মাস সময়ের মধ্যে তারা কারাবন্দী হয়েছে। তো পার্থক্যটি কিন্তু সুস্পষ্ট। এবং এই মবের কারণে সহিংসতার যে ঘটনাগুলো ঘটেছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, কথা বলার স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে, কিন্তু সাদ্দাম মানে আপনাদের সময় কেন কিশোর মোশতাকদের কথা তো আমরা ভুলে যাই নাই, যে একটা কার্টুন এঁকেছেন, একটু লিখেছেন, তাদেরকে জামিন না দিয়ে একজন তো মারাই গেলেন জেলখানায়, জামিন না পেতে পেতে, মানে আবেদন করতে করতে 7বার বা 8বার জামিনের আবেদন। দেখুন 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 জি, আমি যে উদাহরণগুলো তুলে ধরলাম এটি কিন্তু পার্থক্যগুলো তুলে ধরার জন্যই, যে বর্তমানে এটি ছিল এবং 2008 থেকে 2024 সালের বাস্তবতা এটি ছিল, 2024 সালের 5ই আগস্ট পরবর্তী বাস্তবতা এই সুযোগগুলো নেই। এর বাইরে ব্যত্যয় ঘটেনি, আইনের অপপ্রয়োগ ঘটেনি, রাজনৈতিকভাবে অনেক সময় আমরা সঠিক সিদ্ধান্ত প্রয়োগ করতে পারেনি, সেটি কিন্তু আমি বলিনি, অবশ্যই সেটি ঘটেছে, সেই জায়গায় সেই সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে। কিন্তু যদি আপনি দেখেন যে বর্তমান সার্বিকভাবেই রাষ্ট্র ব্যবস্থা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হয়েছে, এক ধরনের ফ্যাসিবাদী বন্দোবস্ত তারা গ্রহণ করেছে, যেখানে আপনার এই কোনো কিছু করার স্বাধীনতা আপনার থাকছে না। আজকে এই পার্থক্যটির কারণেই আমরা মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলা, যেটি আমরা এই অনেক সংকট, অনেক সীমাবদ্ধতা, অনেক চ্যালেঞ্জ কিংবা ত্রুটি বিচ্যুতি নিয়েও যে গণতান্ত্রিক পথ আমরা পাড়ি দিচ্ছিলাম, আজকে সে বাংলাদেশের গণতন্ত্রকেই
সম্পূর্ণভাবে কুক্ষিগত করা হয়েছে। সাদ্দাম, আপনি বলছেন যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা একরকম কায়েম করছে বাংলাদেশে, এমন হয় আওয়ামী লীগ ছাড়া আর বাকি সব দল মানে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য অভিযুক্ত করছে। আমি একটু আবারও ডাকসু নির্বাচনের প্রসঙ্গে আসি এবং জাকসু তারপরে রাকসু নির্বাচন হবে সেদিকটা একটু কথা বলি যে আহ, আহ, শিবিরের আপনাদের মানে ছাত্রলীগের মধ্যে গুপ্ত থাকার যে অভিযোগটা সেটি এখন আবার খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে। আমরা এমনকি এখন যিনি ভিপি নির্বাচিত হয়েছেন সাদেক কায়েম, তিনি ছাত্রলীগের মিছিলে গেছেন, তিনি শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনি তাকে কিভাবে চিনতেন? ছাত্রলীগের সাথে তার সম্পৃক্ততা কেমন ছিল? এটাই তো বলে যে দেখুন ছাত্রলীগের অভ্যন্তর অনুপ্রবেশ করছে। ছাত্রলীগ করার কারণে আপনি দেখুন সাদিক কায়েমের প্রার্থিতা নিয়ে কি প্রশ্ন এসেছে? সাদিক কায়েমের তো ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করার, স্লোগানে অংশ নেওয়ার ভিডিও, অডিও সবকিছু রয়েছে। তার প্রার্থিতা কি বাতিল হয়েছে? অথচ আরেকজনের প্রার্থিতা কিন্তু ঠিকই বাতিল হয়েছে। জিএস যিনি নির্বাচিত হয়েছেন, প্রহসনের নির্বাচন হোক, নিয়ন্ত্রণের নির্বাচন হোক, তাদের যে নৈতিকতার মানদণ্ড, তারা যে নিয়ম কানুন কার প্রার্থিতা মাপকাঠি বাতিল তৈরি, হয়েছে সাদিক মানে ওনাদের প্রার্থিতা কি মনে বাতিল করতে হয়েছে? পারছি না, আপনি আমাকে একটু হ্যাঁ, বলে দেন কার প্রার্থিতা বাতিল হয়েছে। আপনি যেটি নিয়ে রিড করা হয়েছে, জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিল করা হয়েছে। একই ইলেকশনে ভিপি পদে একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে, আরেকজনকে ভিপি হিসেবে ঘোষণা করা হয়েছে। এস এম ফরহাদ ছাত্রলীগে পদবি গ্রহণ করেছে, এটা তো বাস্তবতা। সেই তার কি প্রার্থিতা বাতিল করা হয়েছে, অথচ আরেকজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ভবিষ্যতে এটি নিয়ে যখন আইনগত প্রশ্নটি তুলবে, তখন সেই আইনগত প্রশ্নের বিশ্ববিদ্যালয় প্রশাসন কি জবাব দিতে পারবে? তো এটি তো তাদের তাদের যে নিয়ন্ত্রণমূলক নির্বাচন, তাদের স্ক্রিপ্টেড নির্বাচন, সেখানে কিন্তু তাদের মধ্যেই যে মতদ্বৈততা রয়েছে, যে দ্বিচারিতা রয়েছে, যে ধরনের ত্রুটিপূর্ণ যুক্তি তারা দিচ্ছে, তাদের যুক্তিতেই কিন্তু তারা আসলে ধরা পড়ছে। আরেকটি যদি আপনি কি আমাকে এটা বলবেন যে তারা আসলে ছাত্রলীগে কিভাবে, আপনি দেখেন, আপনি যেটি বলছিলেন, জি আমার প্রশ্নটা হচ্ছে এটা যে তারা আসলে ছাত্রলীগে কিভাবে এতদিন গুপ্ত থাকলো, মানে শিবিরের নেতাকর্মীরা কিভাবে সবাই ছাত্রলীগে বা এখন যাদেরকে দেখা যায় আন্দোলন সবাই ছাত্রলীগে গুপ্ত থাকার বিষয়টা এটি কেন থাকলো বা কিভাবে থাকলো? আপনারা মানে জোর করে ভেরাতেন বলে সবাইকে ভিড়তে হয়েছে বিষয়টা এমন? আসলে তারা কিন্তু তেমনই বলছেন যে জোর করে আপনারা মিছিলে নিতেন, আপনারা সিট তার মানে সিট থেকে তাদেরকে বঞ্চিত করতেন, যেটা ন্যায্য তাদের পাবার কথা, সেখান থেকে যদি ছাত্রলীগ না করতো বা ছাত্রলীগের মিছিলে না যেত, এই কারণেই কি আসলে এত গুপ্ত শিবির বা গুপ্ত অন্যান্য দলের অনুপ্রবেশ? আমি শুরুতেই যে বিষয়টি বলেছি যে কেউ যদি কোনো রাজনৈতিক সংগঠন করে, তার যদি নৈতিক দুর্বলতা না থাকে, তার যদি আদর্শিক অঙ্গীকারটি দৃঢ় থাকে, সে তার সংগঠন নিয়ে রাজনীতি করবে। কেউ যদি অন্যায়ও করে, এমনকি আমরা যদি অন্যায় করে থাকি, আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, প্রতিরোধ গড়ে তুলবে, এটি কিন্তু স্বাভাবিক নিয়ম। অথচ কিন্তু আপনি যাদেরকে বলছেন যে অনুপ্রবেশের ঘটনাগুলো তারা করেছে, ইনফিল্ট্রেশন করেছে, এটির মাধ্যমে কিন্তু আপনি সামাজিক চুক্তি ভঙ্গ করছেন। আপনার যে ব্যক্তিগত নৈতিক দায়বদ্ধতা রয়েছে, সেই নৈতিক দায়বদ্ধতা আপনি ভঙ্গ করছেন। এবং তৃতীয় আরেকটি বিষয়, শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী আপনি দেখুন তাদের মুনাফিকি কর্মকাণ্ডগুলো, শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী সুস্পষ্ট করে বলে দেওয়া আছে যে আপনি শিবিরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত নয় এমন কোন রাজনৈতিক সামাজিক সংগঠনে আপনি যোগ দিতে পারবেন না। অথচ তারা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই ছাত্র শিবিরের যে দৃষ্টিভঙ্গি, তার সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি রাজনীতিতে বিশ্বাস করে। অথচ তারা কিন্তু তাদের যে দেয়া কথা সেটির লঙ্ঘন ঘটিয়ে কিন্তু তারা এই বাংলাদেশ ছাত্রলীগ সহ এবং জাতীয়তাবাদী ছাত্র দলেও আমি বিশ্বাস করি, বামপন্থী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে তারা যোগ দিয়েছে। তার মানে তাদের নৈতিক ভিত্তিটি দুর্বল, তার মানে তারা প্রতারণের আশ্রয় গ্রহণ করছে, তার মানে তারা ছদ্মবেশটা ধারণ করছে। এবং আমরা তো স্বীকার করছি, আমরা তো এটি অবলীলায় স্বীকার করছি যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এবং অনুপ্রবেশের ঘটনা ঘটিয়ে আপনি দেখুন যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো তারা কিভাবে ঘটে। যেমন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের উপর নিপীড়নের ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের কর্মীরা কিভাবে সম্পৃক্ত ছিল। যে গেস্ট রুম নির্যাতন, গণরুম নিপীড়নের ঘটনার কথা বলা হয়, আজকে তারাই কিন্তু বলেছে, নির্বাচনকে কেন্দ্র করে আপনি নিজেও সম্ভবত দেখেছেন যে তারা সুস্পষ্ট প্রমাণ সয়ে বলেছে যে ছাত্র শিবিরের কর্মীরা ছাত্রলীগের অভ্যন্তরে প্রবেশ করে কিভাবে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে। আপনারা কিছু করলেন না কেন? ছাত্রলীগের অভ্যন্তরে প্রবেশ করে তারা এগুলো করতে পারলো, আপনারা কেন চুপচাপ? কি ব্যবস্থা নিয়েছিলেন? দেখুন, এই দায়িত্ব আমরা স্বীকার করছি। এই জায়গায় অবশ্যই আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, এই জায়গায় অবশ্যই আমাদের ত্রুটি বিচ্যুতি অবশ্যই হয়েছে। এবং শুধু আমাদের নয়, আমরা তো মনে করি যে ছাত্র শিবিরের এই যে রাজনৈতিক এই যে কৌশল, দৃষ্টিভঙ্গি, সেটি হচ্ছে যে তারা ইনফিল্ট্রেশন করা, অন্য সংগঠন অনুপ্রবেশ করা, শুধুমাত্র ছাত্রলীগ নয়, বামপন্থী সংগঠন, ছাত্রদল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর অভ্যন্তরে অনুপ্রবেশ করে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করা, অন্য সংগঠনগুলোকে শিক্ষার্থীদের কাছে অজনপ্রিয় করে তোলা, আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং সেটির মাধ্যমে দায়ভার সেই সংগঠনের উপর চাপিয়ে দেওয়া। এটি প্রমাণ করে যে তারা যে ধরনের প্রতারণাপূর্ণ, সততাপূর্ণ
এবং যে ধর্মীয় জায়গা থেকে যে নৈতিকতার জায়গা আছে সেই নৈতিকতার বালাই না করে কিন্তু তারা রাজনীতিটা করে গেছে এবং সেটি আপনারা তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন আজকে করছেন, ঘটিয়েছে। আপনাদের নৈতিক অবস্থান কি ছিল, কিভাবে এই অনুপ্রবেশগুলো করলো? আপনাদেরকে কোনো যাচাই বাছাই প্রক্রিয়া ছিল না? সেটা তো বাদ দিলাম, আসলে যে অনুপ্রবেশ কিভাবে হলো সেই ব্যাখ্যা যখন জানতে চাই, জানা যায় যে যেটি আমি বলছিলাম যে সিট পাবে না তারা যদি ছাত্রলীগের মিছিলে না যায়, তাদেরকে মারধর খেতে হবে, তারা বঞ্চনার শিকার হবে। এই যে বিষয়গুলো, তারা করবেটা কি আসলে? একদম গ্রাম থেকে আসা ছাত্ররা যদি এভাবে বাধ্য করেন, আপনারা অনুপ্রবেশ না করে কি করবে? দেখুন সিটের বিষয়টি তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়, এটি একটি। আরেকটি দিক হচ্ছে যাদেরকে আপনি কথা বলছেন, এমনকি যারা এই এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছে, ছাত্র শিবিরের নেতৃত্ব অপরাপর সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের নির্বিঘ্নে হলে থেকেছে। আপনি যদি এনসিপির যারা ছাত্র নেতৃবৃন্দ দেখেন, এনসিপি থেকে যারা জাতীয় তাদের মূল সংগঠন গড়ে উঠেছে, তারা সবাই হলে ছিল, তারা সবাই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে, এমনকি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। আপনি আমাদেরকে বলছেন অগণতান্ত্রিক, আপনি আমাদেরকে বলছেন যে আমরা অন্যদেরকে সুযোগ দেইনি। আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছি। আজকে যারা উপদেষ্টা পরিষদে আছে তারাও তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের বিরুদ্ধেই কর্মসূচি দিয়েছে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে, অবস্থান কর্মসূচি দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের তো সেই সুযোগ নেই। কারো একাডেমিক জীবন কি ক্ষতিগ্রস্ত হয়েছে? আজকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে যিনি ভিপি নির্বাচিত হয়েছেন, জিএস নির্বাচিত হয়েছেন, অন্যান্য দলের হয়ে ভিপি পদে নির্বাচিত করেছেন, কারো একাডেমিক জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো সার্টিফিকেট বাতিল হয়েছে, কারো একদিনের জন্য বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে তার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। না, অনেকেই অনুপ্রবেশ করেছেন, অনেকে অনুপ্রবেশ করেননি, অনেকেই তো অন্যান্য সংগঠন করেছেন, গণতান্ত্রিক ছাত্র শক্তি করেছেন, জাতীয়তাবাদী ছাত্রদল করেছেন, বামপন্থী সংগঠনগুলো করেছেন। আপনি যার নামে বলুন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারো একাডেমিক জীবন, কারো রাজনৈতিক জীবন, কারো সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হয়নি। গণতান্ত্রিক ক্যাম্পাস হিসেবে ত্রুটি বিচ্যুতি আছে এবং এই জায়গা থেকে আমাদেরও দায় এড়ানোর কোনো সুযোগ নেই। অবশ্যই আমাদের দায় রয়েছে, সেটা আমি নির্বিঘ্নে স্বীকার করছি। কিন্তু আপনি যদি পার্থক্যটা দেখেন, আজকের বাস্তবতা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কার প্রার্থিতা করার সুযোগ ছিল না, কে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়নি, কে ক্যাম্পেইন করেনি, কার ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সবার জন্য সেটা উন্মুক্ত ছিল। অথচ আজকে 2025 সালে ঘটনা তো ঘটেছে সম্পূর্ণ উল্টো। এবং আরেকটি যদি জিনিস দেখেন, তাদের নিয়ন্ত্রিত এই প্রহসনমূলক নির্বাচনের মধ্যে ফলাফলটা যদি আপনি দেখেন, যে এই জুলাই আগস্ট আন্দোলনে আমরা যেটি বলেছি যে এটির সঙ্গে আমাদের মিসম্যানেজমেন্ট, মিসহ্যান্ডেল, সেটি নিয়ে আমি স্বীকার করি। কিন্তু একই সঙ্গে আপনি যদি দেখেন যে আমরা বলেছি যে আন্দোলনের সঙ্গে জঙ্গিবাদী শক্তগুলো সম্পৃক্ত রয়েছে, আমরা সুস্পষ্টভাবে বলেছি জামাত শিবির এটির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। আমরা কিন্তু সে সময় এটি বলেছি যে এটি রিমোট কন্ট্রোলটা করছে তারা। আজকে এই ফলাফলগুলো যদি আপনি দেখেন, ডাকসু যে আন্দোলনের পেছনের মূল শক্তি যে ছিল এই জামাত শিবির, এটি কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হচ্ছে, তাদের জবানবন্দিতে প্রমাণিত হচ্ছে, এটি কিন্তু প্রমাণিত হচ্ছে। আরেকটি হচ্ছে এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার বলে যারা দাবি করে এনসিপি, বাকসাস যে সংগঠনটি গড়ে তারা নেতৃত্ব দিয়েছে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পরিবর্তন ঘটিয়েছে। আজকে যদি তাদের নিয়ন্ত্রিত ফলাফল দেখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে তাদের নিয়ন্ত্রিত ফলাফল, তাদের নিয়ন্ত্রিত নির্বাচনের ফলাফল যদি আমি বিশ্লেষণ করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে প্রত্যাখ্যান করে। যেমনকি 1000 শিক্ষার্থীর সমর্থনও কিন্তু তারা আদায় করতে পারেনি। ছাত্রদল কিন্তু শোচনীয় পরাজয়ের শিকার হয়েছে। এটির মাধ্যমে প্রমাণিত হয় যে তারা, যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতার দাবিদার, যারা আজকে সংবিধান, সেকেন্ড রিপাবলিক, জনগণের ম্যান্ডেট পেয়েছে দাবি করে, তাদেরও যে জনগণের ম্যান্ডেট নেই,